ওকে। হ্যাঁ ভাই, শুরু করুন। ওকে। সো সবাইকে ওয়েলকাম ইনোভেটিভ স্কিলস এর পক্ষ থেকে। আমি সালমান মোহাম্মদ সুলতান। সো আজকে আমরা খুবই ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব, যে আমাদের সাথে আমাদের যিনি স্পিকার সুখদেব দত্ত, সো তার মেশিন লার্নিং সেক্টরে আসার জার্নিটা, ঠিক আছে, সে আসলে কিভাবে আসছে, কি কি স্টেপ ফলো করছে, এবং তার এই চাকরি ক্ষেত্রে সাস্টেইন করার জন্য সে আসলে নিজেকে কিভাবে আপডেট করে রাখছে, এই বিষয়গুলো সম্পর্কে আজকে আমরা ইনশাল্লাহ জানবো। তো সুখদেব, ওয়েলকাম। তোমার সাথে তো থ্যাংক আমার ইউ। কয়েকটা কয়েকটা অ্যাঙ্গেলে তোমার সাথে আমার পরিচয়। এখন তুমি আমরা একসাথে কাজ করি, আমরা কলিগ। আবার অন্য অ্যাঙ্গেল থেকে চিন্তা করলে আমরা একসাথে একটা ট্রেনিং এও ছিলাম, তাই না? সো ওভারঅল কয়েকটা অ্যাঙ্গেলে আমরা একে অপরের সাথে পরিচয়। তো তুমি যদি তোমার সম্পর্কে একটা শর্ট ইন্ট্রোডাকশন হুম, দাও আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে, তাহলে আই থিংক সবাই বুঝতে পারতো তোমার নাম, তুমি কি করো, এই বিষয়ে। থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। সো আমি শর্ট একটা ইন্ট্রোডাকশন দিই আমার ব্যাপারে। সো আমি হচ্ছে আম, ঢাকার ছেলে, মানে ঢাকায় বড় হয়েছি, বাট আমার গ্রামের বাড়ি হচ্ছে চট্টগ্রাম। তো আমি ঢাকায় হচ্ছে বড় হয়েছি, বর্ন অ্যান্ড ব্রট আপ। তারপরে আমার স্কুল ছিল হচ্ছে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ। ওইখানে আমার কলেজও ছিল, আমি হচ্ছে ইংলিশ মিডিয়ামে ছিলাম। এরপরে আমি হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সিএসসি তে আমি ব্যাচেলর জয়েন করি। তারপরে আমার আন্ডার গ্র্যাড শেষ হয় হচ্ছে 2022 সালে। এরপরে হচ্ছে আমি আহ, ঢাকা ইউনিভার্সিটিতে সিএসসি তে হচ্ছে এখন মাস্টার্স করতেছি। আর আমি শেষের দিকে মাস্টার্স এর থিসিস এর শেষের দিকে। তো এটা ছিল আমার হচ্ছে এডুকেশন ব্যাকগ্রাউন্ডের কথা বলতেছি। এখন হচ্ছে যদি জবের পার্সপেক্টিভের কথা বলি, তাহলে হচ্ছে আমি লাস্ট ইয়ারের সেপ্টেম্বরের 7th আমি হচ্ছে ইনোভেটিভ স্কিলস এর সাথে জয়েন হই। তো এটা জয়েন হওয়ার আগে আমি হচ্ছে আহ গুলশানে গুলশান একে হচ্ছে আমি একটা ট্রেনিং এ হচ্ছে জয়েন করেছিলাম। হায়ার অ্যান্ড ট্রেন এআই, ওই প্রোগ্রামটা ছিল এজ বাংলাদেশের হচ্ছে প্রোগ্রাম, যেখানে ট্রেনার ছিল হচ্ছে আমাদের সালমান ভাই। তো ওখানে আমি জয়েন করেছিলাম। দেন ওখানে আমার পারফরমেন্সের কারণে ভাইয়া হচ্ছে আমাকে ডাকে যে ইন্টারভিউর জন্য। তো আমার ইন্টারভিউ ভালো হওয়ার কারণে হচ্ছে এরপরে ভাইয়া আমাকে অপরচুনিটি দেয় যে ইনোভেটিভ স্কিলস এ জয়েন হওয়ার জন্য। সো আমি এরপরে হচ্ছে সেপ্টেম্বর 7 হচ্ছে জয়েন করি। আর এখন পর্যন্ত আমি ইনোভেটিভ স্কিলস এর সাথে আছি। আর এর আপনাদের যে ব্যাচ 2টা, সেটার ইনস্ট্রাক্টর হিসেবে আমি ছিলাম। আর ব্যাচ 4টা হচ্ছে আপনাদের আপকামিং ব্যাচ। সো দেখা হবে আপনাদের সাথে, এটাই বলবো আর কি। জি থ্যাংক ইউ সো হ্যাঁ মাচ। হ্যাঁ, থ্যাংক জি ইউ সো মাচ বলুন। সুখদেব। খুব সুন্দর একটা ইন্ট্রোডাকশন দিছো। সো জি মানে আমি সাধারণত সবাইকে বলি যে আমাদের কোম্পানিতে মোস্ট অফ দা কলিগদের আমি খুব মনিটরিং এ রাখি, এক্সেপ্ট ওয়ান, সেটা হলো সুখদেব দত্ত। ঠিক আছে? সুখদেব দত্ত মানে আমি বলি নাই, বাট আই জাস্ট অ্যাপ্রিসিয়েট হিম ইন ফ্রন্ট অফ এভরিওয়ান। সো এটা বেসিক্যালি এই কারণে যে সুখদেব দত্তকে যদি আমি কোনো প্রবলেম দেই, এআই রিলেটেড প্রবলেম, এই প্রবলেম গুলা সুখদেব দত্ত খুবই সুন্দর করে ওনারশিপের মাধ্যমে, আমাকে কোনো টেনশনই করতে হয় না, ট্রাস্ট মি, যে কি করতে হবে না করতে হবে। আমি ধরো যে ওকে যদি জাস্ট বলি যে এই কাজটা করতে হবে, আমি উইদাউট এনি টেনশন, আমি 90% শিওর থাকি যে কাজটা নিয়ে আসবে। তো এটা যেহেতু একটা স্কিল, এবং এটা অনেক গুরুত্বপূর্ণ একটা স্কিল, ওনারশিপ। আমি সুখদেবকে প্রথমে যে প্রশ্নটা করব, সুখদেব, এই ওনারশিপ স্কিলটা তুমি কিভাবে নিয়ে আসছো আসলে, এবং এটা কিভাবে তোমার এই মেশিন লার্নিং সেক্টরের সাথে তুমি ইন্টিগ্রেট করছো? আম, হ্যাঁ, এখন আমি যেটা বলতে পারি যে আপনি যদি কোথাও মানে জব করেন, সেখানে আসলে আপনি মানে ধরেন মেশিন লার্নিং জবই করবেন। এখন বিভিন্ন কোম্পানি মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার আছে। এখন ওই জবের এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে যে আপনার ইন্টারেস্ট বা হচ্ছে যে হাংরিনেস, যে এখনই আমাকে জিনিসটা শেষ করতে হবে বা চিন্তা করতে হবে,
এখন এনভায়রনমেন্টটা যদি ওরকম সাপোর্টিভ হয়, যদি ওরকম গাইডলাইন্স এর মধ্যে দিয়ে যদি একটা মানে প্রেশার জয়েন করার পর যদি সে যেতে পারে, তাহলে তার মধ্যে সে যদি ওখানে একটা ফ্রেন্ডলিনেস বিষয়টা পায়, যে তাকে ফ্রেন্ডলি ভাবে ট্রিট করা হচ্ছে, মানে তার উপর কোনো কিছু প্রেশার দেওয়া হচ্ছে না, বা হচ্ছে তাকে ইনস্ট্যান্ট যদি কোনো কিছু সলভ না করতে পারে তার উপর হচ্ছে কোনো ডেমেরিট পয়েন্টস বা এরকম কোনো প্রেশার যাতে না থাকে। সো আমি যেটা ফিল করছি ইনোভেটিভ স্কিলসে, যে হ্যাঁ আমাকে একটা ডেডলাইন হয়তো দেওয়া হতো যে 1 উইক পরে আমাকে আপডেট দিতে হবে। হ্যাঁ, আমি 1 উইকের মধ্যে আমি চেষ্টা করতাম, মাঝে মাঝে কাজটা হয়তো 60 বা 70% হতো, তারপরে হচ্ছে 30% হয়তো হচ্ছে না। তো এখানে আমার যে প্লাস পয়েন্টটা ছিল যে আমি সালমান ভাইয়ের মাধ্যমে আরো অনেকগুলা মানুষের সাথে আসলে পরিচিত হতে পারছি। যেমন আমি এখানে আমার ইনোভেটিভ স্কিলসে আমার প্রথম মেন্টর হচ্ছে ফাহিম ভাইয়া, যার আন্ডারে আমি আসলে অনেক কিছু শিখছি, এবং সে আমাকে অনেক কিছু পুশ করে করে শিখাইছে। সবকিছু আমাকে বলে দেয় নাই, বাট সে আমাকে এমন সব আইডিয়া দিছে যে আমার তখন থিঙ্ক করতে জিনিসটা খুবই ইজি হয়ে গেছে। সো এই যে হাংরিনেস বা ওই যে একটা জিনিস সলভ করতে হবে আমাকে 1 উইকের মধ্যে, এটা প্রথম প্রথম পারবে না কেউ যে 1 উইকের মধ্যে ইনস্ট্যান্টলি একটা ফ্রেশার একটা সিস্টেম বানায় দিয়ে দিবে। সে আস্তে আস্তে, হ্যাঁ ডেডলাইন কিছু মিস হবে, তারপর আস্তে আস্তে যখন সে জিনিসটা কোর আইডিয়াটা বুঝতে পারবে, তখন সে আস্তে আস্তে নিজের যত স্কিলস ডেভেলপ করবে তত ফাস্টার হতে থাকবে। তো এটাই হচ্ছে আমার আসলে লার্নিং এক্সপিরিয়েন্স, যেটা আমাকে এতটা হেল্প করেছিল এখানে সার্ভাইভ করতে। জি ভাই। থ্যাংক ইউ সো মাচ। খুবই সুন্দর অ্যান্সার দিচ্ছ আসলে। সো আমি এখন প্রথমে তোমার কাছে যেটা জানতে চাই যে জি ভাই। তোমার লাইক মেশিন লার্নিং সেক্টরটা ক্যারিয়ার হিসেবে চুজ করা কিন্তু অনেক চ্যালেঞ্জিং স্টিল ইন বাংলাদেশ, ঠিক আছে? এই 2024-এ এসে অনেক চ্যালেঞ্জিং একটা ডিসিশন। কারণ কি, অন্য জব যদি আমার 50টা থাকে, আমার মেশিন লার্নিং এর জব হয়তো বা 10টা থাকবে। হুম। তাও আবার এই 10টার মধ্যে বেশিরভাগই হলো এক্সপিরিয়েন্স পিপল যারা চায়, ঠিক আছে? সো এই যে একটা ন্যারো কম্পিটিশন, তাই না? ঠিক আছে, এই ন্যারো কম্পিটিশন তুমি কিন্তু জানতা, রাইট? তুমি সিএসসি তে পড়ো, তারপর তুমি কেন এই ন্যারো কম্পিটিশনের ভিতরে এন্ট্রি নিলা? এই টপিকটা কেন হুম। চুজ করলা তোমার ক্যারিয়ার হিসেবে? এটা যদি আমাদের সাথে একটু শেয়ার করো। ভাইয়া, এখন হচ্ছে বিষয়টা হচ্ছে যে আমাদের যে আন্ডার গ্রাডের যে ব্যাচেলর গুলা, পাবলিক হোক বা প্রাইভেট হোক, আমি দেখি যে স্টুডেন্টদের মধ্যে টেন্ডেন্সি হচ্ছে তারা হচ্ছে নেটওয়ার্কিং সাইডটাতে বেশি যেতে চায়, মানে নেটওয়ার্কিং এ তারা হচ্ছে বেশি যেতে চায়। এখন আমিও হয়তো নেটওয়ার্কিং এর দিকে যেতাম, বাট বিষয়টা হচ্ছে তখন আসলে আমি যখন আন্ডারগ্রেডে ভর্তি হই তখনও চ্যাট জিপিটি আসে না, চ্যাট জিপিটি একটু পরে আসছে, 19-এর পরে আসছে। সো চ্যাট জিপিটি আসতে আসতে আমি যখন থার্ড ইয়ার পার করে ফেলি, তখন চ্যাট জিপিটির খুব মানে হাই প্রথম প্রথম আসছে। তো আমার যে ইনস্ট্রাক্টর ছিল থার্ড ইয়ারের পরে, যে মেশিন লার্নিং কোর্সটা ছিল, তার একটা ভূমিকা আমার লাইফে আছে, যে সে যখন পড়াতো তখন আমার জিনিসটার প্রতি আরো ইন্টারেস্ট গ্রো করেছিল। এখন হ্যাঁ, আমার কাছে অপরচুনিটি ছিল যে নেটওয়ার্কিং এ গেলে হয়তো আমার জব ফিল্ডটা আরেকটু বড় হতো, বাট মেশিন লার্নিংটা হচ্ছে একটু স্মল। কিন্তু আমি এখানে যে জিনিসটা ফিল করেছি যে একটা ফ্রেশারের জন্য আসলে সে যদি এআই নিয়ে পড়তে চায়, মানে এআই নিয়ে সে ক্যারিয়ার করতে চায়, তার চিন্তা করা উচিত, তার মাইন্ডসেট ক্রিয়েট করা উচিত যে আমি যদি এআই নিয়ে ক্যারিয়ার করতে চাই, আমার এআইটাকে এনজয় করতে হবে। আমি যদি ওইটাকে এনজয় না করতে পারি, তাহলে আমি ওই ক্যারিয়ারটা আমি যতই চেষ্টা করব, আমি ওখানে একটা সময় গিয়ে আমি গিভ আপ করবো। সো এনজয়মেন্টের বিষয়টা হচ্ছে আমি ওই ইনস্ট্রাক্টর থেকে সেই এনজয়মেন্টের বিষয়টা আমি পেয়েছিলাম, যেটার কারণে আমি হচ্ছে উনার আন্ডারে একটা পেপার আমি পাবলিশ পরে করেছিলাম। সো এই যে এনজয়মেন্টের বিষয়টা, আর আরেকটা জিনিস হচ্ছে আমি যখন ওই জিনিসটার প্রতি যত ইন্টারেস্ট গ্রো করতেছিল, নতুন নতুন টিউটোরিয়ালস, নতুন নতুন টপিক যখন আমি শিখতেছিলাম, তখন আমি যেটা চিন্তা করতাম যে আমি বেসিকটার প্রতি খুব জোর দিতাম। কারণ হচ্ছে আমি যেটা আমাকে সালমান ভাইও বলতো যে আপনি যদি ইন্টারভিউতে যান, আপনাকে ফ্রেশার হিসেবে বেসিক আপনাকে কোশ্চেন করবে। তো আপনার যদি বেসিক স্ট্রং না থাকে, তাহলে আপনার হচ্ছে যতই আপনার স্কিল থাকুক কোনো লাভ নাই। সো ওইটাই আমার হচ্ছে যেটা
আসলে প্রথম থেকে যে বিষয়টা যে ইন্টারেস্ট যেখানে থাকা উচিত, যে যে ফিল্ডে ইন্টারেস্ট ফিল করে সেই ফিল্ডে আসলে সে যাচাই করতে হবে আসলে কি ইন্টারেস্টটা কি শর্ট টাইমের ইন্টারেস্ট নাকি সেটা নিয়ে সে আসলে কিছু একটা করতে চায়। তো কিছু একটা যখন সে করতে পারবে তখন আসলে সে আসলে বুঝতে পারবে যে না এটা আমার রাইট চয়েস ছিল। তো এটাই আমি মনে করি। জি ভাই। আচ্ছা, তার মানে আমি যদি সামারি করি, এখানে প্যাশনটা খুবই জরুরি, প্যাশন এবং প্যাশনটা খুবই পেশেন্স। জরুরি। হ্যাঁ, প্যাশন এবং পেশেন্সটা। পেশেন্স, কারণ যেহেতু মার্কেটে জব কম, সো আমাকে ধৈর্য ধরতে হবে অপরচুনিটি পাওয়ার জন্য। জি ভাই। আবার এই সেক্টরে সাস্টেন করাটা অনেক ইজি না, দ্যাটস জি আমার ভাই। অনেক হাই লেভেল একটা পেশন দরকার। তো এটা আমি জাস্ট আমার আমার একটা অভিজ্ঞতা আমি শেয়ার হুম করতে পারি। সেটা হলো যে আহ, আমি ফার্স্ট মেশিন লার্নিং ওয়ার্ডটা শুনছিলাম ডাটা সফটের একটা বিগ ডাটা ওয়ার্কশপে, ঠিক আছে? জি ভাই। তো ওইটা আই থিঙ্ক 2014 সালে ছিল, ঠিক আছে? ওই সময় আমি শুনি যে মেশিন লার্নিং নিয়ে কিছু হবে, সো আই থট দ্যাট যে আমাকে হয়তো বা বন্দুক চালানো শিখাবে, মানে আমি মেশিনকে কল্পনা করছি বন্দুক হিসাবে, ঠিক আছে? পরে আমি যাই দেখি যে কোনো বন্দুক নাই, ঠিক হুম আছে? সবাই খালি বলে ডাটা ডাটা, এই অ্যালগোরিদম ওই অ্যালগোরিদম, কিন্তু কোনো বন্দুক আমি দেখি না। So, ওখান থেকে আমি প্রথম মেশিন লার্নিং শব্দটা শুনি। বাট 2014 থেকে আস্তে আস্তে, ওই সময় তো এত রিসোর্স ছিল না, তাই না? ট্রেনিং সেন্টার বলো, হুম ইউডেমি বলো, হুম কোর্সেরা বলো, তখন তো আসলে টেনসরফ্লোর লাইব্রেরি অত রিচ ছিল না, পাইটস এর লাইব্রেরি অত রিচ ছিল না। তো আমরা যেটা করতাম, সি প্লাস প্লাসে আমরা সিএনএন অ্যালগোরিদম বানাইতাম, ঠিক আছে, হুম হুম আমাদের সময়। So, তোমার সাথে আমি রিলেট করতে পারি যে এই যে 2014 থেকে 2019, এই 5 বছর কিন্তু আমার পুরো লার্নিং স্টেজ চলে যায়। ইভেন তো আমি হুম 2017 সালে বের হই, ঠিক আছে? নেক্সট 2 বছর আমি মেশিন লার্নিং সেক্টরে কোনো জব পাই নাই। এখানে হাসান ভাই আছেন, আমি আর হাসান ভাই একটা আর&ডি কোম্পানিতে বেশ কিছুদিন কাজ করি। হ্যাঁ, বেশ কিছুদিন কাজ করি ইয়াতে, এটা হলো আসাদ গেটের দিকে, একদম ফ্রিতে, মানে কোনো অপরচুনিটি নাই, ফ্রিতে আমরা সার্ভ করতেছি। বাট ওই যে প্যাশন এবং পেশেন্স, এই দুইটা থাকার কারণে হুম যেটা হয়েছে, 2019 সাল থেকে আমার আলহামদুলিল্লাহ পিছনে তাকাতে হয় নাই। কারণ আমি যখন ফার্স্ট অপরচুনিটি পাই 2019 সালে, এবং ওই অপরচুনিটি যখন আমি ঠিকভাবে কাজে লাগাই, আলহামদুলিল্লাহ আমার আর এখন পর্যন্ত আহ, আমার অন্য সেক্টরে আর ক্যারিয়ার নেওয়ার কোনো চিন্তা করতে হয় নাই। তো এটা তোমার সাথে এটা আমি জুনিয়রদেরকে বলবো, এখানে হয়তো বা বেশিরভাগই হুম আমাদের স্টুডেন্ট বলতে মানে অন্য অন্য জায়গায় স্টুডেন্ট, বাট ছাত্র আর কি। তো বলবো যে আপনি যদি এই সেক্টরে কাজ করতে চান, প্রথম কাজ কি? প্যাশন, আর এটা কি? হুম পেশেন্স। ওকে, পেশেন্স। হ্যাঁ। ওকে, আর আরেকটা হচ্ছে ওই শর্ট টার্ম ইন্টারেস্ট যাতে না থাকে, যে ওকে। হঠাৎ করে ইন্টারেস্ট আসলো 2 মাস পরে ইন্টারেস্টটা চলে গেল, ওইটা হলে তাহলে আর এই জায়গায় আসাটা আসলে আমার মনে হয় যে ওয়েব ডিজাইনিং, আমি কাউকে ছোট করতেছি না, ওয়েব ডিজাইনিং ক্রিয়েট করা, ওয়েবসাইট আমিও ক্রিয়েট করতাম, ওইটাতে যে পরিমাণ আমাকে থিঙ্কিং করতে হতো, মেশিন লার্নিং এ এখানে আমার আসলে বেশি ক্রিয়েটিভ থিঙ্কিং করতে হচ্ছে। তো এখানে আসলে হ্যাঁ একটা জিনিস সলভ হবে, কিন্তু পেশেন্স না থাকলে অনেকে গিভ আপ করে মাঝ পথে এসে। জি ভাই। ওকে, তার মানে আমি তাহলে অ্যাড করলাম, সবাই একটু নোট ডাউন করতে পারেন: পেশেন্স, প্যাশন, আর হলো জি ভাই। লং টার্ম ভিশন। লং টার্ম ওকে, ভিশন। তো আপনাদের এই বিষয়ে কোনো কোশ্চেন আছে কারো? আমরা একটা ইন্টারেক্টিভ করতে যাচ্ছি, এই যে আমরা একটু আলোচনা করতেছি, জাস্ট ইন্টারেক্টিভ, সবার একটা ইন্টারেকশন চাচ্ছি। কারো কোনো কোশ্চেন আছে? ওকে, তো কোশ্চেন আসবে সামনে, ম্যাম, ইনশাল্লাহ আসবে। ফ্রেশারদের হ্যাঁ, জন্য কি জব একেবারেই নাই বাংলাদেশে? না, এটা এটা আসলে ভুল কথা। ফ্রেশারদের জন্য আসলে জব যে নাই সেটা না, ফ্রেশারদের জন্য আপনার জব আছে, কিন্তু আপনাকে যেটা করতে হবে যে এইখানে যে জিনিসটা আসলে ফোকাস করতে হয় যে ধরেন আপনার বেসিকটা কেমন, বেসিক থেকে যেহেতু তারা কোশ্চেন করে বেসিকটা চেক করবে, দেন হচ্ছে আপনাকে কিছু বেসিক প্রোগ্রামিং জানতে হবে। ধরেন আপনাকে পাইথন, আপনি যদি পাইথন ডেভেলপার হিসেবে কোনো কোম্পানিতে জয়েন করেন,
আপনার বেসিক কোশ্চেন করবে থিওরি থেকে, দেন হচ্ছে আপনাকে কিছু বেসিক প্রোগ্রামিং হচ্ছে দিয়ে আপনাকে টেস্ট করবে যে আপনার বেসিক কি স্ট্রং কিনা। কারণ আপনি সবাই জানে আপনারা অনেক প্রোগ্রাম করেন, আপনারা গিটহাবে অনেক রিপোজিটরি আছে, বাট একটা পার্সনের যদি বেসিক স্ট্রং না থাকে তাহলে তাকে হচ্ছে সে হচ্ছে যে ইন্টারভিউ সে হচ্ছে সিলেক্ট করবে না। বাট আপনার যে বেসিক স্ট্রং আপনি প্রুফ করতে পারেন এবং আপনাকে যে প্রোগ্রামিং স্কিল টেস্ট গুলো নেয় সেগুলো যদি আপনি ভালো করেন তাহলে আপনার জন্য জব হবে। ফ্রেশারদের জন্য জব পাওয়াটা খুব একটা ডিফিকাল্ট না, যখন আপনার এক্সপিরিয়েন্স হয়ে যাবে তখন গিয়ে হচ্ছে আসলে আরো ডিফিকাল্ট কোশ্চেন আসতে থাকে। সো আপনার যারা ফ্রেশার আপনার জন্য যেটা স্ট্রং হওয়া উচিত, আপনাদের পাইথনের যদি আপনার ডেভেলপার হন বেসিকটা খুবই স্ট্রং থাকতে হবে এবং আপনাদের নর্মাল প্রোগ্রামিং স্কিল, যেমন একটা ছোট্ট কোশ্চেন যদি সে আস্ক করে সেটা যাতে আপনি প্রোগ্রাম করতে পারেন সেটা সেটা দেখতে চায়। বড় কোনো প্রজেক্ট দিয়ে আপনাদেরকে টেস্ট করবে না, কারণ বড় প্রজেক্ট আপনারা হয়তো করতে পারবেন কিন্তু ছোট খাটো প্রজেক্ট দিয়ে তারা হচ্ছে টেস্ট করবে। তো ওইটাই আর কি। হ্যাঁ, রাসেল সরকার ভাই কোশ্চেন করতে পারেন। জি। আসসালামু আলাইকুম ভাইয়া। আমার কোশ্চেনটা হচ্ছে যে আমাদের রিয়েল ওয়ার্ল্ডের যে অ্যাপ্লিকেশন বা হচ্ছে যে আমাদের রিয়েল লাইফের প্রবলেম গুলো হয়, তো সেখানে হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মেশিন লার্নিং এর যে অ্যালগোরিদম গুলা, রিগ্রেশন বা ক্লাসিফিকেশন বা রেইনফোর্সমেন্ট, মানে এই জিনিসটার অ্যাপ্লিকেশনটা ওই ওই প্রবলেম গুলোতে আসলে কিভাবে হয়, মানে এটা যদি একটু ক্লিয়ার করতেন। আচ্ছা, রিয়েল ওয়ার্ল্ডের অ্যাপ্লিকেশনের বিষয়টা এখানে একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে। আপনারা যেসব প্রোগ্রামিং আপনারা টুলস দেখেন বা সরি টিউটোরিয়ালস দেখেন সেগুলো কি, সেগুলো ধরেন একটা টিউটর হচ্ছে আপনাদের টিউটোরিয়ালস দেখাচ্ছে যে রিয়েল ওয়ার্ল্ডে আপনি কিভাবে ধরেন একটা প্রোগ্রাম আপনাকে ধরেন বললো যে ক্লাসিফিকেশন অফ ডগস এন্ড ক্যাটস, এটা তো অনেক ইউটিউব ভিডিও আছে। তারপরে ধরেন স্টক ম্যানেজমেন্ট, এটারও হচ্ছে আপনার স্টক প্রেডিকশন যেটা বলে যে ফিউচারে আপনার স্টকের ভ্যালু কি হবে, বাড়বে না কমবে, সেটা তো হচ্ছে অনেক টিউটোরিয়াল আছে এবং এগুলো হচ্ছে কমন আসলে প্রজেক্ট। এখন রিয়েল ওয়ার্ল্ডের প্রজেক্টটা হচ্ছে খুব মানে চিন্তার বিষয়, যে যেমন আপনার ক্লায়েন্ট হয়তো একদিন চিন্তা করে বসলো যে সে একটা সিস্টেম বানাবে। এখন সেই সিস্টেমটা ধরেন এরকম সিস্টেম যে সে একটা হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম বানাবে। সেখানে ধরেন একটা ইউজার হচ্ছে তার সিমটমস, লেটস সাপোজ তার অনেক একটা রোগ সে ফিল করতেছে যে তার শরীরে হয়তো রোগ বাসা বাঁধছে। এখন সে একটা কি বলবে, সে ডাক্তারকে কি বলে যে আমার এই এই সমস্যা এই এই সিমটমস আছে, ডাক্তার হচ্ছে সেখান থেকে আপনাকে হচ্ছে একটা প্রেসক্রিপশন প্রেসক্রাইব করে। এখন হচ্ছে আপনি যদি আপনার সিমটমস গুলা নিয়ে ধরেন আপনার হচ্ছে মেইন সমস্যা হচ্ছে আপনার গ্যাসের সমস্যা, বাট আপনি চলে গেছেন হচ্ছে মেডিসিনের ডক্টরের কাছে, স্টমাকের ডক্টরের কাছে না গিয়ে মেডিসিনের ডক্টরের কাছে চলে গেছেন। সো এরকম একটা রিয়েল ওয়ার্ল্ড যদি আপনি সিস্টেম বানাতে চান তাহলে রিয়েল ওয়ার্ল্ডের যে বিষয়টা সেখানে হচ্ছে ক্লায়েন্টের পার্সপেক্টিভটা আপনাকে বুঝতে হবে যে ক্লায়েন্ট আসলে আপনার কাছ থেকে কি জিনিসটা চায়, ওই প্রজেক্টটার অবজেক্টিভটা কি। আপনি এই জিনিসটা তখনই আসলে শিখতে পারবেন যখন যেখানে আপনি একটা জায়গায় জব করবেন বা একটা এডুকেশন প্ল্যাটফর্মে আপনি থাকবেন যেখানে আপনাকে রিয়েল ওয়ার্ল্ডের একটা প্রজেক্ট আপনাকে করানো হবে। বাট আপনি যদি এরকম টিউটোরিয়াল দেখেন, টিউটোরিয়াল দেখে আপনার স্কিলটাকে আপনি একটু ইমপ্রুভ করতে পারবেন যে হ্যাঁ আমি রিগ্রেশন পারি, আমি ক্লাসিফিকেশন পারি। বাট রিয়েল ওয়ার্ল্ড যে প্রজেক্ট গুলো সেগুলো আসলে ক্লায়েন্ট আপনাকে যে আইডিয়াস গুলো সে দিবে আপনাকে সেই আইডিয়াস গুলোকে আপনাকে নিজের মতো করে একটা সিস্টেম বানায় দিতে হবে তাকে, এবং বানানোর পরে আপনার যে রেজাল্টটা সেটা যাতে ক্লায়েন্টকে স্যাটিসফাই করে, ওইটা আসলে খুবই ইম্পর্টেন্ট। সো রিয়েল ওয়ার্ল্ড যে আপনার যে অ্যাপ্লিকেশন গুলো হয় সেগুলোর জন্য আসলে আপনাকে একটা জবের মধ্যে দিয়ে যেতে হবে বা হচ্ছে আপনাকে একটা এডুকেশন প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে যেতে হবে, যেটা আমরা আপনাদেরকে করতে পারি যে আমরা আপনাদের রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট আপনাদেরকে দিতে পারি, যেগুলো হয়তো কিছু ক্লায়েন্টের প্রজেক্ট ছিল যেগুলো আপনাদেরকে দিয়ে আমরা হচ্ছে সলভ করাতে পারি। তাহলে যেটা হবে আপনাদের রিয়েল ওয়ার্ল্ড সম্পর্কে যে প্রজেক্ট গুলো আছে সেগুলো সম্পর্কে আইডিয়া হবে যে আপনি কিভাবে প্ল্যানিং করবেন, কিভাবে আপনারা মডেল বিল্ড করবেন। সো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। জি।
থ্যাংক ইউ ভাইয়া, আপনার শেষের কথাটা খুব ভালো লাগলো। আরেকটা কোশ্চেন ছিল, বলবো কি? হ্যাঁ হ্যাঁ বলুন। মানে একজন, মানে অ্যাজ এ ফ্রেশার হিসাবে, তো আমি যখন ইন্টারভিউ ফেস করব, একজন এইচআর আমার মাঝে মানে মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং এর আসলে কতটুকু জিনিস আমার মাঝে এক্সপেক্ট করবে, যেটা আসলে আমার মাঝে না রাখলেই নয়? আচ্ছা, একজন এইচআর আপনাকে কখনো, আমি যতগুলো ইন্টারভিউ দিয়েছি, এইচআর আপনাকে কোনো কোশ্চেন করবে না। এইচআর দের কাজ হচ্ছে কাইন্ড অফ হচ্ছে আপনি এক্সপেকটেশন কি, বা হচ্ছে আপনাকে তারা কত স্যালারি দিবে, এসব নিয়ে আসলে তারা আসলে কোশ্চেন টোশ্চেন করে। এইচআর আপনাকে কোনো কোশ্চেন করবে না, আপনাকে ওইখানকার ডিপার্টমেন্টের ওই এআই ডিপার্টমেন্টের যারা আছে তারা আপনাকে কোশ্চেন করবে। এখন হচ্ছে তারা এক্সপেক্ট করবে না যে আপনি হচ্ছে এক্সপার্ট, কারণ আপনি ফ্রেশার। আপনার সিভি দেখেই তারা বুঝে যাবে, বা আপনার এডুকেশন কোয়ালিফিকেশন দেখে বুঝে যাবে যে আপনি হচ্ছে ফ্রেশার। হ্যাঁ, আপনার যে 1 বছর ধরে আপনি মেশিন লার্নিং করেন, দ্যাট ডাজন্ট মিন যে আপনি ফ্রেশার না, কারণ হচ্ছে আপনার কোনো জব এক্সপিরিয়েন্স নাই, তার মানে আপনি ফ্রেশার। এখন বিষয়টা হচ্ছে তারা এক্সপেক্ট করে আপনার বেসিক স্ট্রং কিনা, থিওরি স্ট্রং কিনা। আপনি প্রজেক্ট করতে পারেন, প্রজেক্ট অনেকেই করতে পারে, বাট তাকে যদি আমি জিজ্ঞেস করি যে লজিস্টিক রিগ্রেশন আর লিনিয়ার রিগ্রেশনের মধ্যে পার্থক্য কি, সে বলতে পারবে না। তাহলে কি প্রবলেমটা? তাহলে কি যে তার বেসিক স্ট্রং ছিল না, সে জাস্ট প্রজেক্ট করে করে মেশিন লার্নিংটা শিখতেছে। তো বেসিক যদি আপনি স্ট্রং না হয়, তাহলে হচ্ছে আপনার প্রবলেম হবে, যে আপনি জব পেতে হচ্ছে আপনার সমস্যা হবে, কারণ সেখানে তারা বুঝে জাজ করে ফেলে যে আপনার আসলে স্কিলটা কেমন। বেসিক থিওরিটা আসলে পারতে হবে। জি। থ্যাংক ইউ ভাইয়া। এখানে আমি একটু অ্যাড করতে চাই, ঠিক আছে জি ভাই সুখদেব? বলুন। সেটা হলো যে এইচআর এর পার্সপেক্টিভে কোশ্চেন গুলা খুবই কমন থাকে, ঠিক আছে? সেটা হলো লাইক আপনার স্যালারি এক্সপেকটেশন কি, বাট ইন জেনারেল এখন যেটা হয়ে যায় জব ডিসক্রিপশনে মোস্ট অফ দ্য কেস যারা মোটামুটি ভালো কোম্পানি, ছোট হোক বড় হোক, স্যালারি কম দেখ অথবা বেশি দেখ, যারা মোটামুটি ভালো কোম্পানি তারা স্যালারি রেঞ্জটা উল্লেখ করে দেয়, ঠিক আছে? অথবা তারা ইমেলে জেনে যায় যে আচ্ছা আপনি যখন সিভি পাঠাবেন আপনার এক্সপেক্টেড স্যালারিটা উল্লেখ করবেন। তো ওখানে আসলে ওই স্যালারির বিষয়টা আগের থেকে শর্টলিস্ট হয়ে যায়। তো মেইন যে ব্যাপারগুলো দেখে, কিছু সাইকোলজিক্যাল ব্যাপার দেখে যে আহ, আপনি কতদিন আসলে স্টে করবেন, তাদেরকে সার্ভিসটা দিবেন। ধরেন যে একটা কোম্পানি, আপনি যখন ফ্রেশার থাকেন, সেটা আসলে কয়েক মাস আপনার উপর ইনভেস্ট করবে। ইনভেস্ট করার পর কিন্তু সে কি করবে, তার ক্লায়েন্টের ছোট ছোট প্রজেক্টে প্রথমে আপনাকে ইনভলভ করবে, তারপর আস্তে আস্তে বড় বড় প্রজেক্টে নিয়ে যাবে, ঠিক আছে? এভাবে তো আসলে কি হয় যে একজন ফ্রেশারকে বিল করা হয়। সো ওই জিনিসটা দেখে যে আপনি আসলে কতদিন তাকে সাপোর্ট করবেন, যে এবং অনেকে কোশ্চেন করবে যে তুমি আমাদেরকে কতদিন সার্ভিস দিবা, এটা একদম কমন কোশ্চেন। আরেকটা কোশ্চেন হলো যে আহ, আমি কেন তোমাকে নিব, ঠিক আছে? অথবা আমি কেন তোমাকে নিব না। এই দুইটা কোশ্চেন অনেক থাকে। তো আপনি যদি এই কয়েকটা কোশ্চেন এবং ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, আপনি নিজেকে ইন্ট্রোডিউস করেন, কেন আমি আপনাকে আমার কোম্পানিতে এত টাকা স্যালারি দিয়ে নিব, কেন আমি আরেকজনকে নিব না, এই কোশ্চেন গুলো যদি আপনি ধরেন যে আপনার নিজের ভিতরে স্মার্টলি বিল করতে পারেন অ্যান্সার গুলা, তাহলে আই থিঙ্ক এইচআর ইন্টারভিউ গুলো পারবেন, ঠিক আছে? আর টেকনিক্যাল যে কোশ্চেন গুলো থাকে সেটা সাধারণত এটা ডাইনামিক, বুঝছেন? যেমন আমি বলি, আমাদের গত 1 বছরে আমরা প্রায় আমাদের কোম্পানিতে প্রায় 5 জন এআই ইঞ্জিনিয়ার নেই, ঠিক আছে, ফ্রেশার। বাট 4 জনের ক্ষেত্রে কোশ্চেন গুলো ছিল প্রচুর সিম্পল, একদম বেসিক। বাট রিসেন্টলি আমরা যাকে যাকে রিক্রুট করি, তাকে আমরা 3 মাস ইন্টারভিউ নেই। কয় মাস সবাই বলেন? 3 মান্থ। 3 মান্থস ইন্টারভিউ। কারণ কি, তাকে আমরা যে প্রজেক্টে ইনভলভ করব, ওই প্রজেক্টটা, ওই ধরনের কাজ বাংলাদেশে ধরেন যে 5 to 10% পিপল করে, বুঝছেন? তার মানে আমার ওই 3 মাস কি করতে হয়েছে, তাকে ট্রেন করতে হয়েছে 3 মাস। যে তাকে আমরা প্রথমে কিছু ফান্ডামেন্টাল টেস্ট করার পর কোডিং স্কিল দেখছি, দেখার পরে
আমরা কিছু গ্যাপ পাইছি, আমরা তখন তাকে বলি যে আচ্ছা তুমি তাহলে এই জিনিসটা একটু শিখে আসো, এই জিনিসটা শিখে আসো, ঠিক আছে? সো আমরা কিন্তু এটা অনেকজনকে বলছি, অনেকজনের মধ্যে কিন্তু ওই ক্যান্ডিডেটটা কি করছে যে সে আমাদের ইনস্ট্রাকশন গুলো ফলো করছে, এবং ফাইনালি তাকে একটা ছোট ডেমো প্রজেক্ট দেই, ওই প্রজেক্টটা কিন্তু ও করে দিতে পারে। এখন দেখেন এই যে মাঝখানে যে পিরিয়ডটা যায়, দুই দুই মাস 2.5 মাস, এই মাসটা কিন্তু আমরা তাকে কোনো পেমেন্ট করি নাই, বাট আমরা তাকে একটা গ্যারান্টি দিছি যে ইউ ডোন্ট হ্যাভ টু অরি, যে তুমি যদি পাস করো তুমি একটা ভালো জায়গায় যাইতে পারবা। তো আলহামদুলিল্লাহ সে আসতে পারছে। তার মানে দেখেন এটা ডিপেন্ড করে কোম্পানির উপরে, কোম্পানি কোন প্রজেক্টের জন্য আসলে আপনাকে কি করতেছে, হায়ার করতেছে। ওকে, হ্যালো ভাইয়া। ভাইয়ার মেবি নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, ভাইয়ারটাই আমি কন্টিনিউ করি। এখানে যে বিষয়টা টেকনিক্যাল, যে যারা থাকবে টেকনিক্যাল ডিপার্টমেন্টে, যে আপনাদের যে ইন্টারভিউ গুলো হবে, সেখানে কিন্তু আসলে ওইখানকার মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার বা এআই ডেভেলপার বা হচ্ছে পাইথন ডেভেলপার যারা আছে, তারাই আসলে আপনাকে কোশ্চেন আস্ক করবে, বিভিন্ন কোশ্চেন আস্ক করবে, এবং তারা আসলে জাজ করার ট্রাই করবে যে আপনার বেসিকটা কেমন, বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা কেমন। এবং আরো একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনার এটিকুয়েট, যে আপনি যে ইন্টারভিউ দিতে বসছেন, আপনার বসার পশ্চার কেমন, আপনার ড্রেস আপ কেমন, এই বিষয়গুলো খুব তারা চেক করে। এবং আরেকটা জিনিস চেক করে যে আপনার কনফিডেন্সটা কেমন, আপনি যে কোনো একটা অ্যান্সার দিচ্ছেন আপনি কনফিডেন্ট কিনা, সেই জিনিসটা আসলে তারা চেক করে। হ্যাঁ, হয়তো ধরেন 5টা কোশ্চেনের মধ্যে 4টা পারছেন, একটা পারেন নাই, সেটা হতে পারে, বাট আপনি 5টা কোশ্চেন করছে, আপনি অ্যান্সার দিতে গিয়ে তোতলাচ্ছেন বা অ্যান্সার দিতে গিয়ে আপনার ভয়, এই জিনিসগুলো তারা হচ্ছে চেক করে যে আপনার কনফিডেন্স আছে কিনা। সো সবসময় চেষ্টা করবেন আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন আপনি একদম নর্মাল থাকবেন, মানে কোনো ভয় বা ভীতি টিতি এরকম কোনো কিছু না, জাস্ট ইন্টারভিউ দিতে যাবেন, আপনাকে কোশ্চেন করবে, আপনি স্ট্রেট ফরওয়ার্ড হচ্ছে অ্যান্সার দিবেন। আর আপনাদের কিছু পশ্চারের বিষয়, যে আপনাদের কিভাবে বসবেন বা কিভাবে কিসব ড্রেস আপ করবেন, সেই জিনিসগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। আর ফ্লুয়েন্সি থাকতে হবে, কথা বলার মধ্যে ফ্লুয়েন্সি থাকতে হবে, আর কনফিডেন্স থাকতে হবে। যদি এই জিনিসগুলো থাকে তাহলে হচ্ছে আপনাদের জব হয়ে যাবে। বাট অ্যাগেন, বেসিক যদি স্ট্রং না হয় তাহলে হচ্ছে আপনাদের জব পেতে হচ্ছে ডিফিকাল্ট হবে, এটাই বলবো। ভাইয়া সিভি যখন শর্ট লিস্টেড করা হয় তখন আসলে কি দেখে শর্ট লিস্টেড করা হয়? এখানে কি এখন প্রজেক্ট এরকম ঠিক বলা যাবে না, যে ধরেন একটা পার্সনের অনেক প্রজেক্ট আছে, আরেকটা পার্সনের ধরেন পেপার আছে, ঠিক আছে, আরেকটা পার্সনের ধরেন অল্প কয়েকটা প্রজেক্ট আছে, বাট প্রজেক্ট গুলো অনেক ইন্টারেস্টিং, ঠিক আছে, হয়তো স্মল স্মল প্রজেক্ট বাট ইন্টারেস্টিং আইডিয়া নিয়ে সেই প্রজেক্ট করছে। এখন আমি যেটা মনে করি যে ফ্রেশারদের ক্ষেত্রে অনেকজনকে ডাকে, সব ধরনের ভ্যারাইটিকে ডাকে, কিন্তু তারা যখন কোশ্চেন সেশন শুরু করে তখন হচ্ছে তারা হচ্ছে আপনাদেরকে বেসিক জিনিসগুলো জিজ্ঞেস করা শুরু করে। এবং একদম ধরেন আমাকে যদি একটা পার্সন জিজ্ঞেস করে যে হোয়াট ইজ মেশিন লার্নিং, বাট আমি মেশিন লার্নিং করে ফাটাই ফেলছি, বাট আমি মেশিন লার্নিং বলতে আমি জানি না, এক্সপ্লেন করতে পারি না, তাহলে কি আমাকে নেবে? অবভিয়াসলি না, আরেকজনকে নেবে যে মেশিন লার্নিং জিনিসটা কি সে এক্সপ্লেন করতে পারছে, হয়তো তার প্রজেক্ট কম আমার চেয়ে, বাট তার তো আইডিয়াটা, বেসিক আইডিয়াটা অনেক স্ট্রং। সো ওইটাই খুবই ইম্পর্টেন্ট যে আপনার হয়তো অনেক গিটহাবে অনেক প্রজেক্ট নাই, একজনের 40টা আছে, আপনার ধরেন 10টা প্রজেক্ট আছে, বাট আপনার বেসিকটা খুবই স্ট্রং। ওরা যদি আপনার বেসিক দেখে অনেক প্লিজড হয় এবং আপনার স্মল স্মল প্রোগ্রামিং স্কিল গুলা দেখে যদি প্লিজড হয়, আপনাকে নিয়ে নেবে, এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। জি। আচ্ছা। So, সুখদেব, যেহেতু আমরা হুম। বেসিক নিয়ে অনেক কথা বললাম, তো হ্যাঁ, বেসিকের আসলে ধরো কেউ পাইথন প্রোগ্রামিং জানে ধরে নিলাম, তো এটা তো ম্যান্ডেটরি সবার জন্য, ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ, তো আমি যদি ধরো যে কেউ
আমি এনএলপি পার্সপেক্টিভে চিন্তা করি যে সে এনএলপি সেক্টরে কাজ করতে চায়, সো তার বেসিক কোড থেকে শুরু হওয়া উচিত এবং আস্তে আস্তে আসলে তার অ্যাজ এ ফ্রেশার হিসাবে কোথায় যাওয়া উচিত, এই একটা রোডম্যাপ যদি তুমি শেয়ার করো খুব ভালো হয়। আচ্ছা, আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এনএলপি তে ডিরেক্ট ঢুকে না গিয়ে, মানে এনএলপি করবো আমি, এনএলপি ইঞ্জিনিয়ার হব, ওইখানে ডিরেক্ট না গিয়ে সবার প্রথমে যেটা করা উচিত, হ্যাঁ, পাইথন, সে পাইথনের থিওরি তার খুব ভালো পারতে হবে, প্রোগ্রামিং এর পাশাপাশি তার থিওরি স্ট্রং থাকতে হবে, পাইথনটা শেষ। দেন সে যখন মেশিন লার্নিং এ ঢুকবে, সে একদম প্রথম থেকে মেশিন লার্নিং কি, হোয়াট ইজ মেশিন লার্নিং, হোয়াট ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ওইখান থেকে শুরু করবে। সো ফার্স্টে সে যেটা করতে পারে, সে হচ্ছে মেশিন লার্নিংটাকে বেস ধরতে পারে, এটা হচ্ছে ফাউন্ডেশন নলেজ, যে মেশিন লার্নিংটা পুরোপুরি সে শিখছে, পুরোপুরি আনসুপারভাইজ লার্নিং, সুপারভাইজ লার্নিং, বিভিন্ন ধরনের লার্নিং, রিইনফোর্সমেন্ট লার্নিং, সবগুলো সে মাস্টার করছে। ওয়ান্স মেশিন লার্নিং সে ডান করছে, সে যাবে হচ্ছে ডিপ লার্নিং। ডিপ লার্নিং এ গিয়ে সে ডিপ লার্নিং এর সবার প্রথমে শিখবে হচ্ছে সিঙ্গেল নিউরন, যে মডেলটা, যে পারসেপট্রন বলে, সেটা থেকে শুরু করবে। সেটা থেকে শুরু করতে 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 সে কনভলিউশন নিউরাল নেটওয়ার্ক, এলএসটিএম, এভাবে হচ্ছে বিভিন্ন মডেল সম্পর্কে জানবে এবং মডেল কনফিগারেশন গুলো সম্পর্কে জানবে। ওইখানে গিয়ে ডিপ লার্নিংটা যখন পুরোপুরি সে মাস্টার করে ফেলতে পারবে, তারপরে গিয়ে সে হচ্ছে এনএলপি তে ঢুকবে। এনএলপি তে ঢোকার আগে তাকে হচ্ছে একটা জিনিস বুঝতে হবে, হোয়াট ইজ এ টেক্সট ডাটা, টেক্সট ডেটা সেটটা আসলে কি, সেটার স্ট্রাকচার গুলা কেমন হতে পারে, ফরম্যাট গুলা কেমন হতে পারে। সো এভাবে যদি স্টেপ বাই স্টেপ সে যায়, তাহলে হচ্ছে সে যখন এনএলপিটা বুঝে ফেললো, তারপরে গিয়ে সে এলএলএম এ ঢুকতে পারবে। সে যদি ফার্স্টে এনএলপি দিয়ে শুরু করে, পিছের সব নলেজ যদি না থাকে, তাহলে সে আসলে ইন্টারেস্ট ফিল করবে না এবং তার কাছে সবকিছু আসলে অনেক কঠিন লাগবে। ওকে, তার মানে আমি যদি বলি প্রথমে সে ট্রেডিশনাল মেশিন লার্নিং অ্যালগরিদম গুলো শিখবে, জি ভাইয়া। তারপরে সে ডিপ লার্নিং অ্যালগরিদম গুলো শিখবে, যেগুলো অনেক ফ্রিকুয়েন্টলি ইউজ হয়, লাইক মাল্টি পারসেপট্রন, দেন হলো সিএনএন, এলএসটিএম, তারপর হলো আরএনএন শেখার পরে তো এলএসটিএম, তারপর হলো ফুললি কানেক্টেড নিউরাল নেটওয়ার্ক। হ্যাঁ, তো এই এগুলো শেখার পরে দেন সে এনএলপির যে কনসেপ্ট গুলো আছে, টেক্সট ডাটা কিভাবে লোড করতে হয়, প্রি প্রসেস কিভাবে করতে হয়, বিভিন্ন ধরনের ভেক্টরাইজেশন অ্যালগরিদম গুলো আছে, তারপরে হলো সে জেনারেটিভ ওয়েতে যেতে পারবে, কারণ কি জেনারেটিভ ওয়ে ডিপেন্ডস অন দা ডিপ লার্নিং অর ট্রান্সফর্মার। সো আশা রাখি সবাই রোডম্যাপটা বুঝছেন। আপনারা যদি ধরেন যে কোথাও নাও করেন, আপনি এটা অনেক রিসোর্স পাবেন, রাইট? যে আপনি ট্রেডিশনাল মেশিন লার্নিং গুলো শিখলেন, ডিপ লার্নিং গুলো শিখলেন, তারপর আস্তে আস্তে আপনি এলএলএম এ চলে গেলেন, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটু সুন্দর, মানে একটা ধরো যে জব রিলেটেড কথা বলি। তোমার প্রথম প্রজেক্ট ছিল হেলথ সেক্টরে, রাইট? এবং প্রথম প্রজেক্টটাই পুরো আননোন সিনারিও, তাই না? যেটা আসলে কোনো সলিউশন বলতে আমি বোঝাচ্ছি যে ডাটা সেট কোথাও নাই, তাই না? সো যেহেতু যে কোনো মেশিন লার্নিং সিস্টেম বিল্ড করার জন্য প্রধান যে বিষয়টা দরকার, ডাটা। সো এই যে তুমি একটা আননোন সিনারিও, ডাটা সেট নাই, তারপর ডাটা সেট জেনারেট করে তুমি একটা এনএলপি সিস্টেম তৈরি করছিলা, এই ডাটা সেট জেনারেশনের চ্যালেঞ্জিং গুলো যদি বলতে এবং কিভাবে তুমি সলভ করছো। আচ্ছা, প্রথম প্রজেক্টটা নিয়ে একটা শর্ট ডেসক্রিপশন দিই। প্রথম প্রজেক্টটা ছিল হচ্ছে একটা হেলথ প্রজেক্ট নিয়ে। তো ওইখানে আইডিয়াটা ছিল যে ধরেন একটা রোগী তার ডক্টরের কাছে যে আমার এই এই সমস্যা, এই সিমটমস, আমার কি রোগ হতে পারে, ঠিক আছে? এখন একটা রোগীর ক্ষেত্রে যে চিন্তা ধারণা আমাদের বাংলাদেশের, তার হচ্ছে যে কোনো রোগ হলে মেডিসিনের ডক্টরের কাছে যাবে, মেডিসিনের ডক্টর তাকে ঠিক করে দিবে। বাট প্রবলেমটা এখানে যে আপনার মেডিসিনের ডক্টরের কাছে গেলে মেডিসিনের ডক্টর যেটা করে, সে বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে আপনাকে টেস্ট করে দেখে যে আপনার আসলে রোগটা সারতেছে কিনা, সিমটমস গুলো যাচ্ছে কিনা। বাট প্রবলেমটা যেটা হয় যে অনেক ধরনের মেডিসিন আপনি খাওয়ার পরে আপনার আরেকটা রোগ আপনি হচ্ছে মানে হয়ে যায় আপনার।
তো এইখানে আমাদের সিস্টেমটার কাজটা ছিল যে একটা সিস্টেম আমরা বিল্ড করব যেখানে হচ্ছে আমার রোগী তার বিভিন্ন ধরনের ইনফরমেশন, যেমন তার জেন্ডার, হাইট, ওয়েট, এজ এবং তার বিভিন্ন সিমটমস নিয়ে সে একটা স্টোরি একটা সিস্টেমকে শোনাবে। স্টোরিটা শুনে আমার সিস্টেম তাকে একটা সাজেশন দিবে যে তোমার এখন তাহলে কোন ডিপার্টমেন্টে যাওয়া উচিত, কোন মেডিকেল ডিপার্টমেন্টে যাওয়া উচিত। সে ইনস্ট্যান্টলি আপনাকে বলবে না যে তুমি মেডিসিন ডিপার্টমেন্টে যাও। তোমার যদি দরকার হয় গ্যাস্ট্রোলজি ডিপার্টমেন্টে যাওয়ার, সে তোমাকে গ্যাস্ট্রোলজি ডিপার্টমেন্টে রেফার করবে। এই যে রেফারেলের যে বিষয়টা, এই সিস্টেমটা আমাদের বাংলাদেশে নাই। এখন আমাদের এই সিস্টেমের জন্য যে ডেটা সেটটা বিল্ড করতে হবে, সেখানে আমার কি কি জিনিস লাগবে, আমার প্ল্যানিং করতে হবে ফার্স্টে। আমি কিভাবে একটা র ডেটা সেট বিল্ড করব। সো আমার যেটা করতে হবে, ধরেন আমার কাছে 60টা ডিজিজ আছে, 60টা ডিজিজের জন্য আমার যেটা করতে হবে ওই 60টা ডিজিজের সিমটমস গুলো আইডেন্টিফাই করতে হবে, যেটা জেনারেল সিমটমস সবারই হয়, ওই রোগের সাথে সিমটমস গুলা থাকে। এখন ধরেন একটা রোগের সাথে আরেকটা রোগের সিমটমস প্রায় ম্যাচ করে, বাট দেয়ার শুড বি সাম ডিস্টিংক্ট সিমটমস যেগুলো আবার ম্যাচ করে না। এখন আপনাকে এমন একটা সিস্টেম বের করতে হবে সে যাতে ডিস্টিংক্ট সিমটমস গুলোকেও ফাইন্ড আউট করতে পারে। সো ফার্স্টে আমাকে ডেটা সেট বিল্ড করতে হবে, একটা র ডেটা সেট প্ল্যানিং করে করে আমাকে বিল্ড করতে হবে। দেন আমাকে এই র ডেটা সেট দিয়ে একটা সিস্টেম আমরা ধরেন বানাতে পারি, যেখানে আমি ড্রপ ডাউন মেনু দিয়ে আমি সিলেক্ট করতে পারি যে এই সিমটমস গুলো আছে, আমাকে প্লিজ ডিপার্টমেন্টে রেফার করো। সো ওই সিমটমস এর বেসিসে সে হচ্ছে ডিপার্টমেন্টে রেফার করতেছে। এখন আমার রোগী কখনো জানবে না তার কি রোগ হয়েছে, বাট সে অবশ্যই তার সিমটমস গুলা জানবে। ঠিক আছে? সো আমার যে সিস্টেমটার কাজ হবে সে হচ্ছে ডিপার্টমেন্টে রেফার করে দেওয়া। ডিপার্টমেন্টের ডক্টর এরপরে কি প্রেসক্রিপশন দিবে সেটা ডক্টরের মাথা ব্যথা। এটা হচ্ছে আমাদের একটা সিস্টেম হলো। আরেকটা সিস্টেম হচ্ছে প্রম্পট বেস সিস্টেম, যেখানে আমার রোগী হচ্ছে একটা স্টোরি বলবে এন্ড ওই স্টোরির বেসিসে ডিপার্টমেন্টটা প্রেডিকশন করবে। এখন ওই স্টোরি বানানোর জন্য আমাকে যেটা করতে হবে, আমাকে প্রত্যেকটা ডিজিজের জন্য 10টা করে ডেসক্রিপশন জেনারেট করতে হবে। ধরেন 60টা ডিজিজের জন্য আমাকে ধরেন 600টা ডেসক্রিপশন জেনারেট করতে হবে, যেটা রোগীর পার্সপেক্টিভে আমি কথা বলতেছি ওই ডেসক্রিপশনে লিখে দিচ্ছি রোগীর পার্সপেক্টিভে। সো একটা ফিমেল রোগীর সিমটমস ডিফারেন্ট হতে পারে, একটা মেল রোগীর সিমটমস ডিফারেন্ট হতে পারে, তার এজ, ওয়েট, এই ফ্যাক্টর গুলো ডিফারেন্ট হতে পারে। সো একটা রিয়েল লাইফ প্রজেক্টের ক্ষেত্রে এটাই চ্যালেঞ্জ। আপনি মডেল প্রিপারেশন সবকিছু করতে পারেন, বাট আপনার যে ডেটা সেটের কোয়ালিটি এবং ডেটা সেটটা যদি আপনি প্ল্যানিং ওয়াইজ করে না করেন, তাহলে হচ্ছে আপনার সিস্টেমটা ভালো কাজ করবে না। সো এটাই হচ্ছে মেইন প্রবলেমটা যেটা আমরা ফেস করি রিয়েল লাইফ প্রজেক্টের ক্ষেত্রে, ডেটা সেট বিল্ড কিভাবে করব। সো প্ল্যানিংটা খুবই ইম্পর্টেন্ট। জি। এখান থেকে কারো কোনো কোশ্চেন আছে? ভাই একটা কোশ্চেন ছিল এখানে। হ্যাঁ বলেন। তো এখানে হচ্ছে মানে সিস্টেমটা এমন ভাবে কাজ করে যে অনেক সময় আমরা হচ্ছে রিয়েল লাইফে দেখি, যখন আমরা হসপিটালে যাই, তো আমরা যখন গ্রামের মানুষ যখন শহরে যাই, যাওয়ার পর যখন আমাদের হচ্ছে সিমটম গুলো বলি, মানে অন্য অন্য একজন মানুষ বললো আমরা একটা ডাক্তারের কাছে গেলাম, তো এরপর হচ্ছে আমি হচ্ছে আমার সিমটম গুলো বললাম, বলার পরে উনি কিছু টেস্ট দিল, টেস্ট গুলো যখন রিপোর্টটা উনি দেখলো, দেখার পর উনি জাস্ট করলো কি, তো আমার ওই প্রেসক্রিপশনে লিখে দিল আপনি হচ্ছে আরেকজন হচ্ছে কার্ডিওলজিস্টের কাছে যান। জাস্ট উনি যে এই যে রেফার করে দিল, এই রেফার করাতে ওনার 800 কিংবা 1000 টাকা ভিজিট কিন্তু উনি ঠিকই নিল। আবার আমি যে ডাক্তারের কাছে গেলাম নতুন ভাবে আমার সিমটম গুলো নিল, টেস্ট দিল। তাহলে এই যে সিস্টেমটা যেটার কথা বললেন, এই সিস্টেমটা যদি আমরা ইউজ করি তাহলে আমাদের এই যে টাইমটা এবং হচ্ছে যে আলাদা যে একটা কস্ট, মানিটাও আপনার সেভ হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই সিস্টেমটা বেসিক্যালি এইভাবেই তো কাজ করে। সিস্টেমটার বিষয়টা হচ্ছে সিস্টেমটা আপনাকে ডিরেক্টলি পিন পয়েন্ট করে দিবে আপনাকে কোথায় যাওয়া উচিত, রাদার দেন আপনি বিভিন্ন জায়গায় ঘুরে 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 ফাইনালি একটা বেটার ডাক্তারের কাছে যান যে হচ্ছে আসলে আপনার জিনিসটা কিউর করতে পারবে। ঠিক আছে? সো এই যে পিন পয়েন্ট করে দেওয়ার যে বিষয়টা, এটাই হচ্ছে চ্যালেঞ্জ। এখন এই পিন পয়েন্টের জন্য আপনার কি লাগবে, একটা ডেটা সেট লাগবে। এখন মেডিকেল আপনি বলতে পারেন যে হসপিটালে গিয়ে ভাইয়া ডেটা সেট নেওয়া তো খুবই ইজি, বাট হসপিটালের ডেটা সেটের ফরম্যাট আর আপনার যে
প্রজেক্টের যে আউটকামটা আপনি চাচ্ছেন, যেটা প্রজেক্টের প্রবলেম, সেটার সাথে ওইটার কোনো মিল নাই। সো আপনাকে কাস্টম নিজেকে জেনারেট করতে হবে ডেটা সেট। সো এরকম বিভিন্ন প্রজেক্ট আসবে রিয়েল টাইমে, আপনাকে যখন আপনি জব করবেন আপনার ক্লায়েন্ট আপনাকে এসে এসে অদ্ভুত অদ্ভুত কিছু প্রজেক্ট দিতে পারে। এখন সেটাকে সলভ করতে হলে আপনাকে রিয়েল টাইম হচ্ছে ডেটা সেট নিজেকে বিল্ড করতে হবে। সো এই প্ল্যানিংটা খুবই ইম্পর্টেন্ট। আর ডেটা সেটের কোয়ালিটি যদি না ভালো হয় তাহলে হচ্ছে আসলে আপনি যেই মডেল ইউজ করেন কোনো লাভ হবে না, মানে রেজাল্ট অত ভালো আসবে না। সো এটা খুবই ইম্পর্টেন্ট। জি। মেশিন লার্নিং এ তো Okay. ডেটার অ্যাকিউরেসি প্রায় 100% এর কাছাকাছি না থাকলে তো প্রবলেম হয়। ডেটা ট্রেনিং অ্যাকুরেসি মোস্ট অফ দ্য টাইম 100% কাছাকাছি আসে, বাট টেস্ট অ্যাকুরেসি 90% এর উপরে উঠতে চায় না। আর 90% এ উপরে উঠা মানে যে আসলে আপনার মডেলটা খুব ভালো এটা কিন্তু না। জেনারেলাইজেশন যদি সে না করতে পারে তাহলে কিন্তু আপনার মডেল ভালো না। ঠিক আছে, সো অ্যাকুরেসির থেকেও বেশি ইম্পর্টেন্ট আপনার মডেল জেনারেলাইজেশন করতে পারে কিনা। ওকে ভাইয়া। জি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে এই রিলেটেড? ওকে, সো আচ্ছা, এখন তোমাকে আমি জাস্ট যেটা বলি, যেটা আমাদের এখানে তুমি প্রায় অনেকগুলো প্রজেক্ট করছো, তাই না? তো সবচেয়ে কোন প্রজেক্টটা চ্যালেঞ্জিং ছিল, এবং এটা যদি আমার শেয়ার করতা? আমি আমার কাছে যেটা আমি গেস মনে করি যে সেকেন্ড প্রজেক্টটা, যেটা ওই যে একটা লাইভ চ্যাট সিস্টেম তোমাকে বানাইতে বলছিলাম আমাদের কোর্স রিকমেন্ডেশনের জন্য। সো ওই এক্সপেরিয়েন্সটা যদি একটু শেয়ার করো। হ্যাঁ, লাইভ চ্যাট সিস্টেমটা হচ্ছে আমাদের ওইখানেও হচ্ছে আমাকে ডেটা সেট বানাতে হয়েছিল। ওইখানে সালমান ভাই আমাকে ডেটা সেট দেয়নি, সো আমাকে নিজে থেকে হচ্ছে ডেটা সেট বানাইতে হয়েছে। সো ওইখানে আসলে চ্যালেঞ্জটা কি? চ্যালেঞ্জটা হচ্ছে একটা চ্যাটবটের সাথে আমরা কিভাবে কথা বলি। আমি একটা কোশ্চেন করে চ্যাটবট আমাকে অ্যান্সার দেয়। এখন আমি একই কোশ্চেন 10 রকম ভাবে ঘুরায় পেঁচে করতে পারি। ঠিক আছে, এখন একটা কোশ্চেন 10 রকম ভাবে কিভাবে চিন্তা করে একটা মানুষ, সে সাইকোলজিটা আমাদেরকে আসলে বুঝতে হয়েছে। সো ওইখানে চ্যালেঞ্জটা ছিল যে একটা কোশ্চেন যদি আমি জিজ্ঞেস করি একটা চ্যাটবটকে, সে ইনস্ট্যান্ট অ্যান্সার দিতে পারতেছে, বাট একটা 10টা কোশ্চেন যদি আমি ঘুরায় পেঁচায় একই কোশ্চেনকে 10 ভাবে আস্ক করি চ্যাটবটকে, সে অ্যান্সার দিতে পারতেছে না। তার মানে কি, তার জেনারেলাইজেশনের বিষয়টা নাই, তার মধ্যে যে প্যারাফ্রেজিং করে যে আমি যে একটা কোশ্চেন করি সে সেটাকে ক্যাচ করতে পারে না। সে ইনস্ট্যান্ট যেটা পাচ্ছে, ইনস্ট্যান্ট ইজি কোশ্চেনটাকে সে শুধু অ্যান্সার করতেছে। আরেকটা প্রবলেম হচ্ছে আমার চ্যাটবটটা চ্যাট জিপিটির মতো যদি কাজ করে বসে, ধরেন হোয়াট ইজ লাইফ আপনি কোশ্চেন করলেন, বাট হোয়াট ইজ লাইফ তার অ্যান্সার দেওয়ার উচিত না। তার অ্যান্সার দেওয়ার উচিত কি ইনোভেটিভ স্কিলস রিলেটেড। আর সে হোয়াট ইজ লাইফও যদি অ্যান্সার দিয়ে দেয় তাহলে কি হলো, সে একটা চ্যাট জিপিটির মতো আসলে কাজ করতেছে। এই যে একটা চ্যাট বটকে একটা কাস্টম ডেটা সেটে ফিক্স করে আনা, প্লাস ওই ডেটা সেটটা বিল্ড করা, মানুষের সাইকোলজি বুঝে বিভিন্ন কোশ্চেন প্রিপেয়ার করা, দেন সেটার অ্যান্সার কি হবে সেটা, সেই জিনিসগুলো করতে গিয়ে যে প্রবলেমটা ফেস করি আমরা, যে আমরা যদি প্ল্যানিং না করি তাহলে হচ্ছে আলটিমেটলি ডেটা সেটটা যদি ইমপ্রুভ না হয় চ্যাটবট ইমপ্রুভ হবে না। তো ডেটা সেটটা বিল্ড করাটা হচ্ছে মেইন প্রবলেম, চ্যালেঞ্জটা ছিল। এরপরে সেটাকে জেনারেলাইজেশনের জায়গায় কাস্টম ডেটা সেটে ফিক্স করাটা ইম্পর্টেন্ট বেশি ছিল। তো ওইটাতে হ্যাঁ, ওইটাতে চ্যালেঞ্জ বেশি ছিল, কারণ অ্যাগেন ডেটা সেট আবার আমার কাছে যেটা মনে হয়েছে চ্যালেঞ্জটা আরো বেশি হয়েছে যখন তোমাকে আমি বাংলিশ দিয়ে দিই। হ্যাঁ, বাংলিশটা আসলে বাংলিশ রিলেটেড কোনো ডেটা সেট আসলে নাই, মানে ওয়েল নোন ডেটা সেট নাই। আর হচ্ছে বাংলিশের যে বিষয়টা, যে বাংলিশেও আমরা অনেক ভাবে ডিফারেন্ট ভাবে এক একজন চিন্তা করে লিখি। ঠিক আছে, সো ওইখানে হচ্ছে চ্যালেঞ্জ থাকে। জি। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখন ধরো যে আমরা তো আগামী 14 তারিখে ইনশাল্লাহ আমাদের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর 4 নম্বর ব্যাচ শুরু হবে, ঠিক আছে? সো আমাদের এখানে অনেক অডিয়েন্স আছে যারা অলরেডি আমাদের প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্ট আছে, অথবা তারা কম্পিউটার ভিশনে আছে, এখানে কয়েকজন আছে ওয়েব ডেভেলপমেন্টে, আবার অনেকে একদম নতুন আছে, তারা হয়তো আমাদের সম্পর্কে জানতে আসছে, আমাদের ওয়েবিনারের জন্য রেজিস্ট্রেশন করেছিল। তো আমাদের পুরো প্ল্যানিংটা যদি শেয়ার করি তাদের সাথে, যে
আহ, তাদের এই আমাদের সাথে যুক্ত হলে তাদের ক্যারিয়ারে আসলে কি হেল্পটা হবে, ঠিক আছে, হুম। এটা যদি তুমি একটু এক্সপ্লেইন করো। আচ্ছা, আমাদের সাথে যুক্ত হলে যে বিষয়টা আমি যেটা মনে করি, ধরেন আপনি অন্য একটা অর্গানাইজেশনে মেশিন লার্নিং ফর এনএলপি তে আপনি হচ্ছে জয়েন করে মানে জয়েন করছেন, ওখানে পড়তেছেন। এখন ওখানে আপনাকে যেটা করবে, ওরা ফার্স্টে থিঙ্ক করে রাখে যে আপনার পাইথনের নলেজ খুব ভালো, আপনার মেশিন লার্নিং এর নলেজ খুব ভালো, আপনার ডিপ লার্নিং এর নলেজ খুব ভালো। প্রথমে সে চলে যাবে হচ্ছে টেক্সট রিলেটেড কাজকর্মে, তারপরে চলে যাবে সে এলএলএম। বাট আমাদের সাথে জয়েন করলে যে সুবিধাটা হবে, সে হচ্ছে প্রথমেই মেশিন লার্নিং কি, ডিপ লার্নিং কি, তারপরে এনএলপি তে ঢুকবে। সো এই বিষয়টা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, কারণ একটা পার্সন হয়তো অনেক কিছু জানে, বাট আরেকটা পার্সন অনেক কিছু নাও জানতে পারে। সো সবার জন্য যাতে একটা সেম লেভেলে জিনিসটা যায়, সেটা আমাদের আসলে রোড ম্যাপটা হবে, যে আমরা বেসিক থেকে অ্যাডভান্সে যাব। এখন মাঝে মাঝে আমরা কিছু টেস্ট নিব। টেস্ট গুলো কেমন হবে, কিছু মক এক্সাম আমরা নিব, যেখানে আমরা রিয়েল টাইম কিছু কোশ্চেন হয়তো আমরা দিতে পারি, যে একটা সিস্টেম বানাতে বলতে পারি। ওইটা হচ্ছে মাঝে মাঝে হচ্ছে আমরা কিছু মক এক্সাম নিব, যেগুলো হচ্ছে অনেক ক্রিয়েটিভ কিছু কোশ্চেন আমরা ক্রিয়েট করে তাদেরকে হচ্ছে টেস্ট করব যে তাদের থিঙ্কিং ক্যাপাসিটিটা কেমন। এখন এখানে আরেকটা বিষয় হচ্ছে প্রজেক্ট গুলো কি হবে। এখন সবাই সেন্টিমেন্ট অ্যানালাইসিস সম্পর্কে আমরা জানি যে সেন্টিমেন্ট অ্যানালাইসিস কি, পজিটিভ, নেগেটিভ বা নিউট্রাল। এখন একটা সেন্টিমেন্ট অ্যানালাইসিস যদি আমরা একটা বাংলা ডেটা সেটের উপর করতে চাই, সেখানে কি চ্যালেঞ্জ গুলো থাকে, সেরকম একটা চ্যালেঞ্জ আমরা দেখতে পারি। তারপরে আমরা যেটা দেখতে পারি, প্রজেক্টের ক্ষেত্রে আমরা চেষ্টা করব রিয়েল টাইম প্রজেক্ট গুলো বিল্ড করার, যে আমরা একটা রিয়েল টাইম একটা যদি আমাকে প্রজেক্টের রিকোয়ারমেন্ট দিয়ে দেওয়া হয়, সেটাকে আমরা কিভাবে বিল্ড করতে পারি, আমরা কিভাবে এলএলএম টাকে এক্সপ্লোর করতে পারি, বিভিন্ন অ্যাপ্লিকেশন টুলস বানাতে পারি। সো ওই জিনিসগুলো যদি আমরা এদেরকে শিখাতে পারি, তাহলে পরবর্তী স্টেজে যখন তারা অন্যান্য স্টেজ গুলো আমরা যেগুলো নিব বুট ক্যাম্প, ওখানে ওখানে সে আরো অনেকগুলো টুলস বা আরো অনেকগুলো মেশিন লার্নিং অ্যালগোরিদম সম্পর্কে সে জানবে। তার এতে করে যেটা হবে, তার মধ্যে একটা কনফিডেন্স ক্রিয়েট হবে যে না, আমি অনেক কিছু পারি, অনেক কিছু বানাতে পারি, অনেক কিছু বানাবো ইন ফিউচার, ক্রিয়েটিভ আইডিয়াস আছে, জাস্ট আমি অ্যাপ্লাই করে নেই। সো ওই ফিলটা দেওয়াটা আমাদের খুবই ইম্পর্টেন্ট আমি মনে করি। জি এখানে আমরা একটা জিনিস অ্যাড করি, সেটা হলো যে জি ভাই। আহ, এখানে আমাদের এক্সিস্টিং স্টুডেন্টরা আছে, সো তারা তারা এটা জানে যে আমরা কতটা পরিমাণ কেয়ার করি আমাদের সকল লার্নারদের। সেখানে আমরা ইন্টারেস্টিং একটা মেয়ের কথা বলি, কেস স্টাডি, নাম নাবিলা, আমাদের সাথে কাজ করে। তো আমাদের স্টুডেন্ট ছিল। সো আমরা সাধারণত যেটা করি যে আমরা আসলে চেক করি যে কোন স্টুডেন্টদেরকে আমরা সে আসলে ক্যাপাবল কিনা জবের জন্য, এভাবে আমরা তাকে ডিল করি। তো আমি যদি নাবিলার উদাহরণ দেই, তো নাবিলা একদিন আমাকে এসে বলে যে ভাইয়া, কোনো ফ্রিল্যান্সিং কাজ থাকলে আমাকে বললেন। আমি তারপর নাবিলাকে বললাম যে ওকে, আমি তোমাকে বলবো। সো নাবিলাকে আমি একটা ছোট টাস্ক দেই, ঠিক আছে, রিসার্চ রিলেটেড, যে তুমি এটা করো, তুমি করতে পারবা কিনা, তুমি যদি সুন্দর করে রিপোর্ট আমাকে জেনারেট করে দিতে পারো কোড টোড লিখে, তাহলে তোমাকে আমি এত টাকা দিব। ট্রাস্ট মি, যে ওই যে সে যে প্রথম অ্যাসাইনমেন্ট, প্রথম প্রজেক্টটা আমাকে করে দিচ্ছে, আমি আমার এক্সপেকটেশনের ধরো যে 5 গুণ 10 গুণ বাইরে সে চলে গেছে তার আউটপুটটা, আমি যেটা এক্সপেক্ট করি নাই। তার মানে সে আসলে প্রুফ করছে, ঠিক আছে, এবং ইনোভেটিভ স্কিলস একটা প্রুফ করার প্ল্যাটফর্ম। আমি তারপর তাকে চিন্তা করলাম যে আমি তাকে ওই দিনই একটা শর্ট লিস্ট করে ফেলছি, আচ্ছা ঠিক আছে। আমি তারপরও একটু চেক করার জন্য দেখি ও এই কাজটা পারে কিনা, তাকে আমি আরেকটু কঠিন কাজ দিই, ঠিক আছে, পার্সোনালি, দেখো তো এই কাজটা করে দাও তো, ইভেন দো দ্যাট ওয়াজ নট দ্য ক্লায়েন্টস প্রজেক্ট, আমি তাকে এমনি বলি যে তুমি করে দাও, আমি তোমাকে টাকা দিব, ঠিক আছে, ডোন্ট ওয়ারি, ঠিক আছে। সে ওইটাও করে দিছে, এবং শি নেভার চার্জ এনি মানি। আমি তার কাজের মধ্যে যেটা দেখতে পাইছি যে প্যাশন, ঠিক আছে, যে সে প্যাশনের সাথে করতেছে। ফাইনালি যে টাস্কটা আমি দিছি, দুবাইয়ের এক ক্লায়েন্টের কাজ,
ঠিক আছে? ওইটা প্রায় 3 মাসের প্রজেক্ট, ঠিক আছে? হুম। সো কম্পিউটার ভিশনের ও এনএলপি হলেও বাট কম্পিউটার ভিশনের কাজটা দিছে, আমি চেক করছি যে অ্যাডাপ্টিবিলিটিটা কেমন। হুম। সো ফাইম ভাইয়ের সাথে কাজ করছে, ফাইম ভাই যেটা বুঝাই দিছে করে দিছে। সো একদিন আমি জাস্ট চেক করছি যে তার ধৈর্যটা কেমন। তুমি তো জানো যে আমি একটু রেগে যাই, রাইট? মাঝে মাঝে রেগে যাই। তো আমি ওকে অনেক বকা দিই, তোমার এটা হয় না, এটা হয় না, এটা হয় নাই। সেটা অবজার্ভ করছে, মানে গ্রহণ করছে, গ্রহণ করে সে ওই কাজটাকে ইমপ্রুভ করছে এবং ফাইনালি একটা ভালো জায়গায় আমাদের ওই কাজটা একসেপ্ট হয়, ওই প্রজেক্টটা একসেপ্ট হয়। সো তারপরে আমরা তাকে অ্যাপ্রোচ করি যে ওকে নাবিলা, ইউ ক্যান জয়েন আওয়ার কোম্পানি। তার মানে দেখেন, নাবিলা কিন্তু গত বছর লাইক আমার যতদূর মনে পড়ে নভেম্বর মাসে আমাদের সাথে জয়েন করে, আর আমাদের সাথে নভেম্বর মাসে আমাদের কোর্সে জয়েন করে। ওকে, বাট ও জব জব পায় গত 3 মাস আগে। তাহলে 3 মাস আগে কবে? ফর এক্সাম্পল জুলাই মাসে, ঠিক আছে? তো জুলাই মাসে জব পায়। এই যে দেখেন মাঝখানে কত, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, প্রায় আপনার 8 মাস। 8 মাস কিন্তু সে আসলে ধৈর্যের সাথে ছিল, ইভেন দো কোর্স ডিউরেশন ছিল মাত্র 4 থেকে 5 মাস, কিন্তু সে কিন্তু 8 মাস নিজেকে প্রুফ করে গেছে, ঠিক আছে? So আমি যে পয়েন্টটা বলতে যাচ্ছি যে এটা শুধু যে আপনি ট্রেনিং করবেন ওরকম না, আমাদের আলাদা জব প্ল্যাটফর্ম আছে, সো যেখানে আপনি ডে 1 থেকে ইনভলভ থাকবেন। সো ডে 1 থেকে ইনভলভ কেন থাকবেন? ওখানে আসলে আমরা অনেক কিছু শেয়ার করি, আমরা বিভিন্ন জব শেয়ার করি, বিভিন্ন সার্কুলার শেয়ার করি, আমাদের ওয়ার্কশপ হয়, ইন্টারনাল ওয়ার্কশপ। ফর এক্সাম্পল কেউ যদি কালকে একটা জবে অ্যাপ্লাই করতে চায়, ঠিক আছে? তো সে আমাদেরকে এসে বলে যে ভাই এই জবে অ্যাপ্লাই করতে চাই। তো তখন আমরা কি করি, আমাদের সাথে হাসান ভাই আছে, আমি আছি, অথবা অন্য কেউ আছে, আমরা অ্যাসাইন করে দিয়ে তার সিভিটা খুব সুন্দর করে প্রিপেয়ার করে দেই, ওখানে সময় দেই এবং তাকে বলি যে ভাই এভাবে ইন্টারভিউ দিতে পারো, ইমেলে এভাবে লিখতে পারো। তার মানে টোটাল গাইডেন্স। আমরা কখনো কাউকে এই নিশ্চয়তা দেই না যে আপনি আমার কোর্স করলে জব পাবেন, ঠিক আছে? এই নিশ্চয়তা আমরা কখনো দেই না, বাট আমরা যেটা দেই, আপনি আমাদের সাথে লেগে থাকলে আপনি ইনশাল্লাহ কোনো না কোনো জায়গায় ঢুকতে পারবেন, ঠিক আছে? হয়তোবা কেউ 6 মাস পর, কেউ হয়তোবা একটু আগে ঢুকবে, কেউ হয়তোবা 2 মাস পরে ঢুকবে, ঠিক আছে? আরেকটা হলো, যারা আপনারা রিসার্চ করতে চান অথবা হায়ার স্টাডি করতে চান, সো আমরা যেটা দেখছি যে বাইরের দেশে যখন হায়ার স্টাডি করতে যায় তখন মেইন প্রবলেমটা হয় তাদের ডোমেইন নলেজটা থাকে না, ঠিক আছে? সো ডোমেইন নলেজ না থাকার কারণে কি হচ্ছে যে তার আউটপুটটা অনেক দেরিতে আসতেছে। এখন সে যদি ধরো যে ওই হায়ার স্টাডিতে যাওয়ার আগে সে যদি প্রিপেয়ার করে ফেলে যে আমি এনএলপি সেক্টরে এই বিষয়গুলো জানি অথবা কম্পিউটার ভিশন সেক্টরে এই বিষয়গুলো আমি শিখে গেছি, তাহলে কিন্তু সে 2 বছরে একটা ভালো পেপারের জায়গায় 2টা ভালো পেপার করতে পারবে। কারণ কি, তার বেসমেন্ট অলরেডি রেডি। সেই বেসমেন্ট রেডি করার জন্য কিন্তু আমাদের আলাদা একটা ছোটখাটো রিসার্চ গ্রুপ হয়। সো যারা ধরেন যে অনেক আগ্রহী, আমরা এই রিসার্চে আসার জন্য সবাইকে পুশ করি না, আমরা জাস্ট বলি যে তোমরা যারা আগ্রহী উই ক্যান ফর্ম এ টিম। দেন আমরা কি করি যে আমরা একটা টপিক সিলেক্ট করি গ্রুপ ওয়াইজ, তারপর আস্তে আস্তে আমরা স্টাডি করি, আমরা প্রেজেন্টেশন দেই, রিসার্চ পেপার পড়ি। তার মানে একটা লাইফ সাইকেল এবং রিসার্চ সাইকেলের মধ্যে থাকি, ঠিক আছে? এবং এখানে আমরা কখনোই কাউকে কি করি না, জোরাজোরি করি না যে তোমাকে করতেই হবে, না না। কারণ কি, রিসার্চ জিনিসটা কি, রিসার্চ জিনিসটা হলো নিজের থেকে আসতে হবে। তার মানে এই ফ্যাসিলিটি গুলো কিন্তু আপনারা পাচ্ছেন। আরেকটা জিনিস হলো যে প্র্যাকটিক্যাল প্রজেক্টস, ঠিক আছে? সুখদেব, তুমি কি আমাদের কিছু প্রজেক্ট দেখাইতে পারবে এখন, যদি পসিবল হয়? প্রজেক্ট, আচ্ছা মানে আমি দেখাচ্ছি। ভিডিও। তো আপনারা যদি দেখেন যে আমরা কি কি ধরনের ভিডিও প্রজেক্ট করি, দেখাই। হ্যাঁ ভিডিও আচ্ছা, দেখাইতে পারো। আমি স্ক্রিনটা শেয়ার করতেছি।
আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে? আপনারা বলবেন যে ভিডিওটা শুনতে পাচ্ছেন কিনা। জি ভাইয়া, স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, সাউন্ড শুনতে পাচ্ছিলেন ভিডিও? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সাউন্ডটা মনে হয় আসতেছে না, এটা মনে হয় লাউড স্পিকারে দিতে হবে আই থিঙ্ক। জি ভাই, সাউন্ড কি পাচ্ছেন? না, মানে সাউন্ড আসতেছে না। আচ্ছা, সাউন্ড আসতেছে না না? ভাইয়া সাউন্ড তো শোনা যাচ্ছে। সাউন্ড না, সাউন্ড মানে কি বলতে মানে ভিডিওর ভিডিওর সাউন্ড। সাউন্ডটা শুনতে এটা পাচ্ছেন? ভাইয়া না ভাইয়া ভাই, ভাইয়া, আপনি ভিডিও যদি সাউন্ড শোনা অ্যাপ যাচ্ছে না। শেয়ার করেন তখন ভিডিওর সাউন্ডটা শোনা যাবে, ডিরেক্টলি আচ্ছা স্ক্রিন কি শেয়ারে শোনা যায় না। মানে আপনি যদি এন্টায়ার স্ক্রিন শেয়ার করেন সেক্ষেত্রে সাউন্ড শোনা যায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে কি করতে হবে একটু আপনি বলো যদি তো ভাই। পসিবল হয় ভিডিওটা একটু ড্র্যাগ করে আরেকটা নতুন ট্যাবের মধ্যে একটু ওপেন করেন, সেই ক্ষেত্রে আপনি ট্যাবটাকে শেয়ার করলে তখন দেখা যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভিডিওটা দাঁড়ান। ড্র্যাগ করে নতুন ট্যাবের মধ্যে যদি করা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি করতেছি। আচ্ছা, ইস্তিয়াক ভাই তাই না? আপনার আপনার নাম কি ইস্তিয়াক ভাই, ইয়েস রাইট? স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার। আচ্ছা, আপনি আপনি কি করেন? আমি ইসডালডা ইউনিভার্সিটিতে সিএসসি পড়ছি ভাইয়া। কোন ইউনিভার্সিটি? ইসডালডা ইউনিভার্সিটি, চট্টগ্রাম Oh, ইসডালডা ইউনিভার্সিটি। East Delta. Yes, yes. Okay, okay. No, thank you for your cooperation. আচ্ছা দাঁড়ান। এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা ওয়ার্ড। আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে হ্যালো কিনা একটু সবাইকে, বলবেন। আজকে আমরা একটি হ্যাঁ, এখন শোনা AI যায়। এখন শোনা যায়। চ্যাটবট দেখব, যেটা আমরা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে বিল্ড করেছি, এবং এই চ্যাটবটটি আমরা জেনারেটিভ এআই আমরা এখানে ইউজ করেছি। তো এই চ্যাটবটটার বৈশিষ্ট্য হচ্ছে এটা ওয়ার্ল্ড পপুলেশন এবং স্পেসিফিক্যালি বাংলাদেশ ডেটার উপর কাজ করবে। এবং এটা ওয়ার্ল্ড পপুলেশন ডেটা বলতে একটি ডেটা আছে, সেই ডেটার উপর হচ্ছে এই চ্যাটবটটা কাজ করবে। সো আমরা শুরু করি। এই চ্যাটবটের কিছু ইনস্ট্রাকশনস আছে। প্রথমে আমাদেরকে ওপেন এআই এপিআই কিটা দিয়ে দিতে হবে এবং এখানে এন্টার দিতে হবে। আমার ওপেন এপিআই কিটা দেওয়ার পরে তারপরে হচ্ছে আমাদের এই সাইড বার থেকে কিছু অ্যাকশন আমরা চুজ করতে পারবো। আমরা কোনো কোশ্চেন আস্ক করতে পারবো, প্রিভিয়াস কোনো কনভারসেশনস থাকলে সেগুলো আমরা করতে পারবো, ডেটা সামারিটা আমরা দেখতে পারবো, আমরা নোট সেভ করে রাখতে পারবো। আচ্ছা, সো এই চ্যাটবটটার বৈশিষ্ট্যগুলো আমরা দেখলাম, এবং আমরা ইভেন এখানে আমরা যদি কোনো কোশ্চেন করি তাহলে হচ্ছে আমরা যদি সেভ করি তাহলে কনভারসেশনটা সেভ হয়ে যাবে। আর আমরা যদি মাল্টিপল কোশ্চেন করি এবং তারপরে যদি সেভ করি তাহলে যতগুলো কোশ্চেন করেছি এবং সেগুলোর রেসপন্স সহ আপনার হোল কনভারসেশনটাই সেভ হয়ে থাকবে। আর এখানে এন্ড কনভারসেশন যে বাটনটা, এটা অ্যাকচুয়ালি আপনার কনভারসেশনটাকে সিম্পলি এন্ড করে দিবে এন্ড কোনো কিছু সেভ করবে না। সো আমরা এখন একটু চেক করি। সো আমি প্রথমে ধরেন আস্ক করলাম হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ কানাডা। আমি এখানে সাবমিট দিব। রেসপন্সে আসছে হচ্ছে অটোয়া। সো আমি যদি এটাকে সেভ দিস কনভারসেশন দেই তাহলে এখানে দেখা যাচ্ছে আমার ভিউ প্রিভিয়াস কনভারসেশন, যে আমি ক্লিক করি আমি দেখেন টাইম স্ট্যাম্প সহ সব ধরনের কনভারসেশন আগে যা যা ছিল সব কিছু এখানে সেভ হয়ে আছে। সো প্রম্পট রেসপন্স, আমি যদি নিচের দিকে আসি আমার লেটেস্ট কনভারসেশনটা আমি দেখতে পারবো উইথ দ্য টাইম অ্যান্ড ডেট, এবং রেসপন্সটাও এখানে দেখা যাচ্ছে। সো আমরা যদি আসি আস্ক কোশ্চেনে এখানে, সো আমি লিখেন, সো আমি যে সাবমিট দেই অফ নেপাল ইজ অ্যাপ্রক্সিমেট ধরেন, সো ভুটানের পপুলেশন কত সেটা এখানে বলে দিচ্ছি। এখানে হচ্ছেটা কি, আমি নেপাল কোশ্চেনটা আস্ক করার পরে আমি যখন ভুটান রিলেটেড কোশ্চেন আস্ক করি আমি কিন্তু মাঝে দিয়ে কোনো কনভারসেশন সেভ করি নাই। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন
আচ্ছা, আমি 2টা কনভারসেশন করলাম আমার চ্যাটবটের সাথে। আমি যদি এখন সেভ দিস কনভারসেশন ক্লিক করি, তাহলে দেখা যাবে আমি যে 2টা কনভারসেশন করেছি সেগুলো এখানে আমরা দেখতে পারবো। সো আমার কনভারসেশন গুলো দেখা যাচ্ছে। ওকে, এখন আমরা দেখবো যে এন্ড কনভারসেশন বাটনটার কাজটা কি। লেটস সাপোজ আমি যদি লিখি হোয়াট ইজ দ্য মোস্ট পপুলেশন So Islam is the major religion in Bangladesh, 91.04% of the population. So আমি যদি এখানে end conversation দেই তাহলে দেখা যাবে যে সেই কনভারসেশনটা এখানে সেভ হয়নি। ঠিক আছে, এরপর আমরা দেখতে পারি ডেটা সামারি। সো আমরা যে ভিউ ডেটা সামারি দেই, আমাদের ডেটা সামারি আমাদের প্রত্যেকটা কান্ট্রির পপুলেশন। আচ্ছা, এখানে কি হচ্ছে, এখানে যেটা হচ্ছে যে আপনার যে ওয়ার্ল্ড পপুলেশন যে ডেটাটা ছিল সেটা একটা সিএসভি ফরম্যাটের ডেটা ছিল, যেখানে বিভিন্ন কলাম ছিল, যেমন র্যাঙ্ক, পপুলেশন, নেট চেঞ্জ, ল্যান্ড এরিয়া, মাইগ্রেন্টস, ফার্টিলিটি রেট এবং এজ। ঠিক আছে, এখন ডেটা সামারির কাজটা কি? ডেটা সামারিটা হচ্ছে আপনাকে একটা স্ট্যাটিস্টিক্যাল টেবিল সে প্লট করে দিবে, যেখানে হচ্ছে আপনাকে কতগুলা রোজ আছে সেটাকে বলা হয় কাউন্ট। মিন, আপনার র্যাঙ্কের মিন ভ্যালুটা কত ছিল, পপুলেশনের মিন ভ্যালুটা কত সেটা, তারপরে সে হচ্ছে নেট চেঞ্জ সেটার মিন ভ্যালু বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা হায়ার কোয়ার্টার, লোয়ার কোয়ার্টার, তারপরে হচ্ছে মোড ভ্যালু কত, মিন ভ্যালু কত বা সাম কত। এই ইনফরমেশন গুলো একটা স্ট্যাটিস্টিক্যাল ডেটার মধ্যে মিন, মিডিয়ান, মোড, হায়ার কোয়ার্টাইল, লোয়ার কোয়ার্টাইল, এই যে ইনফরমেশন গুলো আমাদের দরকার, সেই জিনিসটা আসলে আমি ওই ডেটার সেটটা যেটা আমার পপুলেশন সিএসভি ডেটা সেট, সেটার সামারিটা এখানে আমি হচ্ছে শো করেছি। তো সাইড বারে কি অপশন ছিল, আমার ভিউ ডেটা সামারি, তার মানে হচ্ছে আমার ওয়ার্ল্ড পপুলেশনের যে ডেটা সামারি সেটা এখানে আমরা দেখতে পারতেছি। নেট চেঞ্জ তো 50% ভ্যালু করতো, হাফ কোয়ার্টাইল, লোয়ার কোয়ার্টাইল দেখতে পারবো। নোট আমাদের ডেটা সামারি। তারপরে আমরা যদি সেভ এ নোট, আমি ধরেন একটা নোট সেভ করতে চাই, টুডে ইজ এ ভেরি বিউটিফুল ডে, সেভ নোট। আমরা যদি প্রিভিয়াস কনভারসেশনে চলে আসি, আমার নোটসটা সেভ হয়ে গেল। সো এটা হচ্ছে আমাদের পাইথন এআই এজেন্ট টুল, যেটা হচ্ছে একটা ডেটা ড্রিভেন টুল আমরা ক্রিয়েট করেছি, এবং এইখানে আমরা জেনারেটিভ এআই ইউজ করেছি, এবং আমাদের ওপেন এপিআই কিটা অবশ্যই দিতে হবে, যেটা ভ্যালিড ওপেন এপিআই কি হবে, এবং আমাদেরকে এরপরে এখানে বিভিন্ন কোশ্চেন আমরা আস্ক করলে আমরা এখান থেকে একটা রেসপন্স আমরা পেয়ে যাব। থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, এটা সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে কারোর। আমার কোশ্চেন আছে, তুমি এত সময় পাও কখন? আচ্ছা ভাইয়া, এটা হচ্ছে আমি এলএলএম নিয়ে রিসেন্টলি অনেক কাজ করার ট্রাই করতেছি, মানে হচ্ছে এক্সপ্লোর করতেছি, কারণ হচ্ছে এলএলএম নিয়ে আমার কিছু কাজ করতে বলছিলেন আপনি। তো তখন হচ্ছে আর ফাইম ভাইও এর আগে অনেক আগে আমাকে একটা চ্যাটবটও বানাতে বলছিল। তো ওইখানে হচ্ছে ডেটা সেটটা প্রিপেয়ার করতে গিয়ে একটু সময় লেগে যায়, তো আমি অন্য জায়গায় পরে প্রজেক্টে শিফট হয়ে যাই। তো যাই হোক, তো এলএলএম এ আসলে বিষয়টা হচ্ছে আমি এই যে ওপেন এপিআই কিটা এলএলএম এর যে আপনি শিখবেন, সেটার জন্য যে এপিআই কিটা আসলে আপনাকে কিনে নিতে হবে, এটা কিন্তু ফ্রি না। সো ওপেন এপিআই কিটা আমি যখন কিনি তখন আমি চিন্তা করি যে আচ্ছা আমি কিছু টুলস ক্রিয়েট করতে পারি যেগুলো আমার কাজটাকে ইজি করবে। যেমন এই টুলসটা হচ্ছে একটা পাইথন এআই এজেন্ট আমি বিল্ড করছি, যেটা হচ্ছে ওয়ার্ল্ড পপুলেশন বা হচ্ছে বাংলাদেশ, স্পেসিফিক্যালি বাংলাদেশ কান্ট্রি নিয়ে সে হচ্ছে অ্যানালাইসিস করে আপনাকে একটা রেসপন্স দেবে বিভিন্ন কোয়ারি।
এখন এখানে ডেটা সেট গুলো নিয়ে আমরা চিন্তা করি যে এখানে একটা ডেটা সেট ছিল ওয়ার্ল্ড পপুলেশন ডেটা সেট, যেটা হচ্ছে সিএসভি ডেটা সেট। আরেকটা ডেটা সেট ছিল হচ্ছে বাংলাদেশ ডেটা সেট। বাংলাদেশ ডেটা সেটটা আমরা কোথা থেকে পাই? আমরা উইকিপিডিয়া থেকে হচ্ছে বাংলাদেশের যে পেজটা আছে, বাংলাদেশের জন্য উইকিপিডিয়ার যে পেজটা আছে সেটাকে স্ক্র্যাপ করে আমরা হচ্ছে ওইটার পিডিএফ ডেটা সেটটাকে নেই। সো এখানে বিষয়টা হচ্ছে যে এলএলএম আসলে আসার পর থেকে আমাদের কাজগুলোকে আমরা সিম্পলিফাই করে ফেলতে পারি। সো আমি হচ্ছে বিভিন্ন টুলস নিয়ে হচ্ছে চিন্তা ভাবনা করি, মাথায় আইডিয়া আসে, ইমপ্লিমেন্ট করার ট্রাই করি। সো ট্রাই করতে করতে আসলে এটার প্রতি ইন্টারেস্ট আসছে আর কি। জি ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আমার তো মানে একটা ড্রিম ছিল যে আমি একটা রিয়েল টাইম একটা চ্যাটবট বানাবো। তো হ্যাঁ আপনার বানাতে পারেন। আপনার মানে এটা বানাতে আসলে কি কি টুলস লাগছে আর কি, যদি রিয়েল টাইম চ্যাটবট বানাতে আপনার যে বেশি কোনো টুলস তেমন লাগে না। আপনি আপনার ওপেন এপিআই কি লাগবে রিয়েল টাইম চ্যাটবট বানাতে হলে? আপনাকে যেটা লাগবে সেটা হচ্ছে ওপেন এপিআই কি আপনাকে কিনতে হবে, ঠিক আছে? কিনা ছাড়া ওটা আসলে পসিবল না। আর আপনি হ্যাঁ হাগিং ফেস এর মডেল গুলাই ফ্রি অফ কস্ট, ওগুলা দিয়ে করা যেতে পারে। বাট আমি ওপেন প্রেফার করি। আমি হাগিং ফেস দিয়েও ট্রাই করে দেখছি, বাট ওপেন খুব বেটার রেসপন্সিভ, ফাস্ট রেসপন্স করে এবং খুবই ভালো রেসপন্স করে। সো এখানে যে জিনিসগুলো আসলে আপনার জানা থাকতে হবে, যে আপনি যদি একটা চ্যাটবট বানাতে চান, আপনার হচ্ছে অ্যাগেন এনএলপি তে আপনার ট্রান্সফরমারের নলেজটা খুব বেশি ভালো থাকার লাগবে। একটা টপিক আছে ট্রান্সফরমার মডেল, ওই টপিকের যদি আপনার আন্ডারস্ট্যান্ডিং বেটার থাকে তাহলে হচ্ছে আপনি গিয়ে চ্যাটবট বানাতে পারেন। সো চ্যাটবট বানানোর অনেকগুলো ওয়ে আছে, যেমন পাইথন দিয়ে চ্যাটবট বানানো যায়, র্যাগ একটা রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন বলতে একটা টপিক আছে, সেটা দিয়েও চ্যাটবট বানানো যায়। তো বিভিন্ন ওয়েতে আপনি আসলে চ্যাটবট বানাতে পারেন। এখন চ্যাটবটটা আসলে আপনার উপর, আপনি কি অ্যাপ্লিকেশনের জন্য বানাবেন সেটা স্পেসিফিক্যালি আপনি চিন্তা করবেন। বাট চ্যাটবট বানানোটা খুব একটা ডিফিকাল্ট না। বাট হ্যাঁ রিসোর্স গুলা বোঝা, যে কোন চ্যাটবটের জন্য কোন মডেল ইউজ করবো সেগুলা কিন্তু রিসার্চ করতে হয়। জি মানে আমি এরকম চিন্তা করতেছি যে একটা অফিসের একটা 100 এমপ্লয়ি একটা অফিসের মধ্যে যদি হুম, মানে হুম, কল সেন্টার বেসিক্যালি, তো এখানে হুম, যদি এই টাইপের একটা চ্যাটবট বানানো যায় তাহলে দেখা হুম, যায় যে অনেকগুলো এমপ্লয়ি আর কি লাগতেছে না, প্লাস হচ্ছে মানে হুম, ক্লায়েন্ট সাইড থেকে দ্রুত এটা রেসপন্স পাচ্ছে। যদি আমি হ্যাঁ, ফোন দেই সেক্ষেত্রে ফোনটা হুম, রিং হতেও টাইম লাগে বা আমার সিরিয়াল হুম, লাগে বা একটা একটু হলেও হুম। সময় সাপেক্ষ বিষয়। সেক্ষেত্রে এখানে মানে এখানে একটা যে কথা বলবো আপনাকে, আপনি চ্যাটবট তো বানাতে পারবেন, মানে কোড তো লিখতে পারবেন, বাট প্রবলেমটা কোথায় আপনি ফেস করবেন? আপনার ডেটা সেট, ঠিক আছে? একটা ক্লায়েন্ট কি কি কোশ্চেন করে 10 বছর ধরে, ধরে একটা বিভিন্ন ক্লায়েন্ট একটা মানুষকে একটা কাস্টমার কেয়ারে কোশ্চেন করতেছে, বিভিন্ন ধরনের কোশ্চেন। সেটার একটা আপনার ডেটা সেট বিল্ড করতে হবে, যে ক্লায়েন্টের সাইকোলজি কি, সে কি টাইপের কোশ্চেন করে, আমার কাস্টমার কেয়ারের অফিসাররা কি রেসপন্স দিচ্ছে, সেটা রিলেটেড আপনাকে একটা ডেটা সেট বানাতে হবে। তারপরে হচ্ছে আপনাকে যেটা করতে হবে, চ্যাটবট বিল্ড করতে হবে। সো ডেটা সেটটা অ্যাগেন ইম্পর্টেন্ট। ডেটা সেট যদি খুব ভালো কোয়ালিটি না হয় বা এনাফ না হয়, সাফিসিয়েন্ট না হয়, তাহলে আপনার চ্যাটবটটা আসলে বেটার হবে না, ঠিক আছে? সো ডেটা সেট অ্যাগেন আপনাকে এখানেও কাস্টম ডেটা সেট বানাতে হবে। বুঝতে পারছি ভাইয়া। জি, আর কোনো কোশ্চেন কারোর? ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলুন। ভাইয়া ওই যে আপনি যে প্রজেক্টটা ডেমোটা দেখালেন, তো হুম ওখানে হুম হচ্ছে হুম ওপেন এআই হচ্ছে এপিআই কিটা ইউজ করছেন, তো এখানে হচ্ছে আমরা জেমিনির এপিআই কিটা হচ্ছে ইউজ করতে পারতাম কিনা? আর যেহেতু হচ্ছে রিয়েল টাইম ডেটা নিয়ে মানে কোশ্চেন গুলো আর কি রিয়েল টাইম বেসড হলে মানে মানে প্রজেক্টটাতে বুঝলাম আর কি, যে হুম, পপুলেশন কারেন্ট পপুলেশন কত থাকতেছে বা হচ্ছে ক্যাপিটাল, এই কান্ট্রির হুম। ক্যাপিটাল সিটি কোনটা। তো এটা যদি রিয়েল টাইম হতো সেই ক্ষেত্রে হচ্ছে বেটার হতো কিনা এপিআই এই মানে এই চ্যাটবটটা? আচ্ছা, চ্যাটবটটা যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু চ্যাটবটটা ডিপ্লয় করা আছে, ঠিক আছে? আপনাদেরকে যদি আমি লিংক দেই, আপনারা এটাকে টেস্ট করতে পারেন। এখন বিষয়টা হচ্ছে আপনি জেমিনি এপিআই কি যেটা, সেটা সেটা দিয়ে আপনি এই চ্যাটবটটা বানাতে পারেন। চ্যাটবট বানাতে আপনার জেমিনি এপিআই কি দিয়েও বানানো যায়, অ্যানথ্রোপিক এপিআই কি ওটা দিয়েও বানানো যায়,
আপনি হচ্ছে ওপেন এপিআই কি দিয়েও বানাতে পারেন। এখন রিয়েল টাইম আর হচ্ছে জেনারেলের মধ্যে পার্থক্যটা কি? আমার এই চ্যাটবটকে যদি আপনি আস্ক করেন হোয়াট ইজ লাইফ, তার উচিত না সে অ্যান্সার দেওয়া, ঠিক আছে? তার উচিত কি পপুলেশন রিলেটেড অ্যান্সার দেওয়া। এখন আপনার চ্যাটবটকে ফিক্স করে ফেলতে হবে, একটা ডেটা সেটের মধ্যে নিয়ে আসতে হবে। এটা খুবই চ্যালেঞ্জিং, ঠিক আছে? বাট হ্যাঁ, জেমিনি এপিআই কি ইউজ করেন বা ওপেন এপিআই কি ইউজ করেন, চ্যাটবটের কোড স্ট্রাকচারটা সেম থাকবে, জাস্ট ওপেন বা জেমিনি এপিআই কিটা আপনাকে দিয়ে দিতে হবে। আর অ্যাগেন আপনার যে এপিআই কিটা হতে হবে সেটা হচ্ছে পেইড এপিআই কি হতে হবে, ফ্রি গুলা দিয়ে আসলে কাজ করবে না, ঠিক আছে? জি জি ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, আর কোনো কোশ্চেন? ভাইয়া একটা কোশ্চেন ছিল বলেন যে বলেন। ভাইয়া ধরেন আপনার যেই চ্যাটবটটা আছে এখানে যদি আমি ধরেন হুম, দুই মানে রিয়েল টাইম কি ডেটা শো করতে, রিয়েল টাইম ডেটা শো করার জন্য আপনি কি ব্যবহার করছেন, মানে এটা কি আপনি 15 মিনিট বা 20 মিনিট বা এরকম কিছু টাইম ইন্টারভাল পর পর কি আবার স্ক্র্যাপ করতেছেন, এরকম টাইপের কিছু ইউজ করছেন কিনা রিয়েল টাইম? আচ্ছা, রিয়েল টাইম, এটার যে বিষয়টা, এটা কিন্তু রিয়েল টাইমের মানে রিয়েল টাইম ডেটা সেটের উপর কাজ হচ্ছে, হ্যাঁ। বাট এই যে রিয়েল টাইম, যে এখন ধরেন একটা কোনো ঘটনা ঘটছে, ঠিক আছে, হঠাৎ করে ওয়ার্ল্ডের পপুলেশন বেড়ে গেছে, সে কিন্তু সেই ইনফরমেশনটাকে সে কিন্তু এক্সট্রাক্ট করা হচ্ছে জেনারেলাইজেশনের মাধ্যমে, ঠিক আছে? মানে হচ্ছে মডেলটা কাইন্ড অফ টাস্ক স্পেসিফিক, কাস্টম ডেটাসেট স্পেসিফিক প্লাস জেনারেলাইজেশন। বাট জেনারেলাইজেশনটা এমন হওয়া যাবে না যে হোয়াট ইজ লাইফ করলে সে অ্যান্সার দেওয়া শুরু করে দেবে, ঠিক আছে? সো মডেলটা আসলে ডিপেন্ড করে এখানে আপনি কোন মডেলটা ইউজ করতেছেন, ওপেন এআই, ঠিক আছে? এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আরেকটা ফ্যাক্টর হচ্ছে যে এই যে ডিসপ্লের যে বিষয়গুলো, এই যে আমি দেখাচ্ছি এখানে রেসপন্স আসতেছে, এটার জন্য আমি আসলে স্ট্রিমলিট ইউজ করছি, ঠিক আছে? স্ট্রিমলিট হচ্ছে একটা ওয়েব অ্যাপ্লিকেশন, সেটা দিয়ে আপনি হচ্ছে আপনার পাইথন টুলস গুলা বা কোনো পাইথন কোডকে আপনি ডিপ্লয় করতে পারেন আপনার ইউজারদের জন্য, ঠিক আছে? তো এটাই। আমি কি কোশ্চেন আপনার অ্যান্সার করতে পারছি? ভাই আমি মূলত বলতে চাচ্ছিলাম যে আমি রিয়েল টাইম ডেটা যদি পাইতে চাই তাহলে এইটার কি হ্যাঁ, রেসপন্সিবিলিটি কি ওপেন এআই নেবে নাকি আমাদের কাস্টম ডেটা সেটের উপর রেসপন্সিবিলিটি আসবে? কাস্টম ডেটা সেট সে প্রথমে খুঁজবে হচ্ছে আপনার দুইটা ডেটা সেট। একটা খুঁজবে হচ্ছে যেটা পিডিএফ ডেটা সেট, যেটা শুধুমাত্র বাংলাদেশের ইনফরমেশন, সেখান থেকে খুঁজবে। সেখান থেকে যদি কোনো ইনফরমেশন না পায়, সে চলে যাবে হচ্ছে সিএসভি ডেটা সেটে। সিএসভি ডেটা সেটেও যদি সে কোনো কোশ্চেনের অ্যান্সার না পায়, তাহলে সে গিয়ে হচ্ছে ওয়ার্ল্ডের বিভিন্ন লিঙ্ক থেকে সে হচ্ছে অ্যান্সার করার ট্রাই করবে, বুঝছেন? জি ভাই। আচ্ছা, আর কোনো কোশ্চেন? ওকে, থ্যাংক ইউ সো মাচ সুখদেব দত্ত। তো আশা রাখি আমরা এখানে ক্লোজ করতে পারি। তো হ্যাঁ। আমার কাছে খুবই ভালো লাগছে ওয়েবিনারটা, মানে আমি যে আমরা অ্যারেঞ্জ করছি দেখে যে আচ্ছা আমি আপনার কোশ্চেন নিব। ঠিক আছে, আগে কোশ্চেনটা নেই। ওকে, হ্যাঁ ইমাম ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাই আপনারা তো অনেক কিছু নিয়ে আলোচনা করছেন। আমি বেসিক্যালি যেটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যারা নন আইটি ব্যাকগ্রাউন্ড থেকে মানে এই দিকে কেরিয়ার শুরু করতে যাচ্ছে, সেক্ষেত্রে তাদের কতটুকু সুযোগ আছে সেই ব্যাপারগুলো নিয়ে। যেমন আমার ব্যাপারে যদি বলি, আমি হচ্ছে চুয়েট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছি। তো আমি আমার নিজস্ব সেক্টরে কোনো জবে ঢুকি নাই, কারণ আমার ইচ্ছা ছিল হচ্ছে আপনার আপনার ইয়া করা, আইটি সেক্টরে আসা। তো আমি হচ্ছে আহ, গত 1 বছর ধরে বিভিন্ন সোর্স থেকে, ইউডেমি প্লাস অন্যান্য সোর্স থেকে ডাটা অ্যানালাইসিসের বিষয়ে যা যা প্রয়োজন হয় বিভিন্ন সোর্স থেকে সিলেবাস কালেক্ট করে ওগুলো ডেভেলপ করার চেষ্টা করছি। লাইক পাইথনের মধ্যে আমি নামপাই আর পান্ডাস এই দুইটা লাইব্রেরি নিয়ে কাজ করছি ডাটা অ্যানালাইসিসের ক্ষেত্রে। তারপর পাওয়ার বিআই, এক্সেল, সিকিউএল, এগুলো যা যা মোটামুটি লাগে আর কি। তো আমি এখনো কোনো জব করতে পারি নাই, বা এখনো ট্রাইও করি নাই যে জব ম্যানেজ করার জন্য। আমি কিছু প্রজেক্ট করতেছি বিভিন্ন সোর্স থেকে ডেটা নিয়ে। তো এখন আমি পার্সোনালি যদি একটা সাজেশন চাই যে আমি
মানে ডেটা অ্যানালাইসিসের দিক থেকে আপনার মেশিন লার্নিং এর দিকে যাওয়ার জন্য যদি বা মানে এই দিকে চিন্তা ভাবনা করে থাকি, সেক্ষেত্রে মানে আপনাদের সাজেশনটা যদি বলতেন আর কি। এটা অ্যান্সারটা কি আমি দিব না সুখদেব তুমি দিবা? ভাই আপনি হচ্ছে বেসিকের বিষয়গুলো বলেন, আমি হচ্ছে পরের গুলো করতেছি, ইমেল এর বিষয়গুলো। আমি তোমাকে ধরো আমি সরি আপনাকে যেটা বলি যে আপনি তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তাই না? সো আপনি যেহেতু ডাটা অ্যানালিটিক্স শিখতেছেন তাই না, অলরেডি কয়েকটা প্রজেক্ট করছেন, So, এটা আসলে কোনো আইটির সেক্টরের টপিক না, এটা কিন্তু একটা মাল্টি ডিসিপ্লিনারি টপিক। এটা প্রথমে মাথায় ঢোকান, ঠিক আছে? আপনি মেশিন লার্নিং বলেন যাই বলেন, এগুলো কিন্তু সবই হলো মাল্টি ডিসিপ্লিনারি, ঠিক আছে? সেকেন্ড হলো, আমি যদি এক্সাম্পলটা নিয়ে আমাদের আমাদের আমি যে নাবিলার কথা কিছুক্ষণ আগে বলছিলাম, সে কিন্তু ফিজিক্স ডিপার্টমেন্টের, ওকে? তো ফিজিক্স আর মেকানিক্যালের মধ্যে অনেক কানেকশন আছে, রাইট? হুম হুম। তো সে কিন্তু ফিজিক্স ডিপার্টমেন্ট থেকে এখন আমাদের সাথে কাজ করতেছে, এবং এরকম অনেক এক্সাম্পল আছে, আসলে আছে। এই ক্ষেত্রে যেটা হয় যে জব রিকোয়ারমেন্ট গুলোতে অনেক সময় বলে দেয় যে সিএসসি অথবা এই রিলেটেড ডিপার্টমেন্ট হইতে হবে, কিন্তু ওইটা না হইলে যে আপনাকে জবে নিবে না তা না। আপনাকে কি করতে হবে যে একজন সিএসসি ক্যান্ডিডেট অথবা একজন আইটি ক্যান্ডিডেট সে যেভাবে প্রিপারেশন নিচ্ছে, ঠিক আছে, তার থেকে আপনাকে এক স্টেপ সামনে আগায় থাকতে হবে, বুঝছেন? ঠিক আছে, মানে আপনার ধরেন যে সবাই এক্স ওয়াই জেড কমন প্রজেক্ট করে, but আপনাকে প্রজেক্ট করতে হবে এবিসি, মানে একটু আনকমন, যেটা আসলে যখন রিক্রুটার আপনার সিভিটা দেখবে, আচ্ছা এই প্রজেক্ট লিস্টটা তো আমি কখনো দেখি নাই। এরকম আমরাও যেহেতু হায়ার করি, প্লাস অনেক কোম্পানি সিইও সিটিও কাছ থেকে আমরা এরকম ইনফরমেশন পেয়েছি যে তারা এরকম অনেক সিভি পাইছে যে কমন প্রজেক্ট, তো যখনই তারা কমন প্রজেক্ট দেখে তখন তারা ওই সিভি গুলাকে বাদ দিয়ে দেয়। কথা বলছেন, এরকম অনেকগুলো আমরা কেস স্টাডি পাইছি। তো তারা কি চিন্তা করে যে ছেলেটা আসলে ইউনিক, এটা ছোট হইতে পারে, এটা একদম সিম্পল হইতে পারে, কিন্তু তার ক্রিয়েটিভিটি ইউজ করে সে নতুন কি করছে, বুঝতে পারছেন? আমি আবার বলতেছি যে নন আইটি ডিপার্টমেন্ট থেকে পসিবিলিটি আছে, খুবই ভালো, আমার অনেক পরিচিত আছে, বাট আপনাকে ওইভাবে তৈরি হইতে হবে, বুঝছেন? আপনি যদি মনে করেন যে আমি নর্মালি তৈরি হইলাম, কম্পিটিশনে নামলাম, তাহলে হবে না। আপনাকে ওইভাবে তৈরি হইতে হবে যে না, একজন আইটি সিএসসি স্টুডেন্ট কিভাবে তৈরি হচ্ছে, কি নলেজ গুলো তার আছে, আপনার মধ্যে কি গ্যাপ আছে, ওই গ্যাপ গুলো আপনার মধ্যে চলে আসতে হবে, বুঝছেন? আরেকটা বিষয় আমি আপনাকে টেকনিকটা শিখাই দিই, সেটা হলো এই যে মেশিন লার্নিং এর একটা কমিউনিটি আছে না, আছে তো? ধরেন যে আমাদের ইনোভেটিভ স্কিলস একটা কমিউনিটি আছে, বাইরে যদি আমি চিন্তা করি মেশিন লার্নিং বাংলাদেশ একটা গ্রুপ আছে না? সবাই নাম শুনছেন? হ্যাঁ, আমার কথাই শোনা যাচ্ছে? জি ভাইয়া, যুক্ত আছি। আচ্ছা, এই কমিউনিটির সাথে আপনি একটু নিজেকে ইনভলভ রাখেন, ঠিক আছে? যে কিভাবে ইনভলভ রাখবেন, যে ফর এক্সাম্পল আপনি একজন ভাইয়ের সাথে, সে ভাইটা অনেক ভালো একটা কোম্পানিতে আছে, এখন তার সাথে আপনি কানেকশন বিল্ড করতে যাচ্ছেন। কানেকশন বিল্ড কে জাস্ট আপনি হাই হ্যালো করবেন না, আপনি যা কাজ করেন আপনি মাঝে মাঝে শেয়ার করেন, আপনার প্রোফাইলে শেয়ার করেন, মাঝে মাঝে ভাইয়াকে বলেন ভাইয়া আপনি কি ফ্রি আছেন, এই কাজটা একটু রিভিউ করে দিবেন। সে ব্যস্ত থাকলেও সে কিন্তু আপনার কাজটা রিভিউ করে দিবে, কারণ কি দিন শেষে না সবাই আসলে রিটার্ন করতে চায়, সবাই কি করতে চায় বলেন, রিটার্ন দিতে চায়, যে না আমাকেও তো আমার বড় ভাইরা হেল্প করছে, তো আরেকজন নতুন কেউ যখন আমার কাছে হেল্প চাচ্ছে, আমি কেন হেল্প করব না? এই যে দেখেন, আপনি একজন এক্সপার্টদের কাছে আপনি আপনার কাজগুলাকে ইভালুয়েট করে নিচ্ছেন, অ্যাজ এ রেজাল্ট কি হচ্ছে, সে কিন্তু আপনার সম্পর্কে একটা গুড ইমপ্রেশন তৈরি হচ্ছে। এবং দেখবেন যদি কখনো তার কোম্পানিতে যদি কোনো সার্কুলার ছাড়ে অথবা তার কাছে যদি কেউ সিভি চায়, তখন আপনি ধরে নেন যে আপনার কথা সে মনে রাখবে, ঠিক আছে? আপনার কথা সে প্রথমে মনে রাখবে। যেমন আমি যদি সুখদেবের কথা চিন্তা করি,
যে সুখদেবকে তো আমি নিজে অ্যাপ্রোচ করছি, তাই না সুখদেব, রাইট? আমাদের ভাই। প্রজেক্ট আসলো, তারপর সুখদেবকে আমি অ্যাপ্রোচ করছি। এখন সুখদেবের মতো কিন্তু আরো অনেক স্টুডেন্ট ওই ট্রেনিং এ ছিল, আমি তাদেরকে অ্যাপ্রোচ করতে পারি নাই কেন? কারণ সুখদেব আমার কাছে ওই ইমপ্রেশনটা তৈরি করছিল, ঠিক আছে, যেটা আমাকে আমার মাথায় রাখছে, আমি আমি এবং মনে মনে চিন্তা করে রাখছে আমি যখন অপরচুনিটি পাবো আমি সুখদেবকে জি ভাই। আমার আমার টিমে নিব ইনশাল্লাহ। হুম, তাহলে একটা হলো ধরেন যে আপনাকে আইটি সিএসসি ডিপার্টমেন্টে যারা আছে হুম, তাদের থেকে একটু আগায় রাখতে হবে। আরেকটা হলো এই যে কমিউনিটির মধ্যে থাকতে হবে, কাজ দেখা, ঠিক হ্যাঁ। আছে? তাহলে যদি এই দুইটা কাজ ইনশাল্লাহ করেন, আশা রাখি আপনি কোনো না কোনো জায়গায় চান্স পাবেন। তো সুখদেব অ্যাড করতে পারো। হ্যাঁ হ্যাঁ ভাই, এগুলো তো হচ্ছে বিষয়। আর আর টেকনিক্যাল সিএসসি যে জিনিসগুলো জানতে হবে সেগুলো হচ্ছে ডেটা স্ট্রাকচার, অ্যালগোরিদম, এই বিষয়গুলো জানতে হবে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে, শুধু পাইথন জানলে হবে না, বেসিক আরো প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজ গুলো সেগুলো জানতে হবে। এসকিউএল এর কনসেপ্ট জানতে হবে, কারণ এসকিউএল আমরা কিন্তু মেশিন লার্নিং এও ইউজ করি, তো ওইটাও জানতে হবে। আর হচ্ছে মেশিন লার্নিং এর হচ্ছে বেসিক থেকে সবসময় শুরু করতে হবে, দেন ডিপ লার্নিং এ মাস্টার করতে হবে নিজেকে, তারপরে হচ্ছে বিভিন্ন ফিল্ড সে এক্সপ্লোর করতে পারে। আর হ্যাঁ, কিছু প্রজেক্টস করতে হবে, যেটা হচ্ছে অফ টাইমে সে হচ্ছে একটা ছোটখাটো প্রজেক্ট করবে, কিন্তু সেটা অনেক ইন্টারেস্টিং একটা সে প্রজেক্ট বানাবে, যেটার মাধ্যমে আসলে কনফিডেন্স বিল্ড আপ হবে আর কি, এটাই। আপনি অ্যান্সারটা পেয়েছেন, উনি মনে হয় নেটের সমস্যা চলে গেছে, ডিসকানেক্ট হয়ে গেছে। তো আর কার কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তো আপনার যদি কোনো কোশ্চেন থাকে আপনারা তো আমাদের ইমেল অ্যাড্রেস জানেন, আমাদের ওয়েবিনার গ্রুপ আছে আলাদা, সেগুলো সম্পর্কে জানেন, আমাদের পেজ আছে, পেজে ইনবক্স করতে পারেন, ঠিক আছে? তো আমরা উই আর হ্যাপি টু অ্যান্সার ইউ। আর আমাদের 14 তারিখে ব্যাচ 4 শুরু হচ্ছে, ঠিক আছে? আমরা চেষ্টা করতেছি যে আমরা মেশিন লার্নিং এর একটা গুড কমিউনিটি বিল্ড করা, ঠিক আছে, যেখান থেকে আমাদের আস্তে আস্তে বিভিন্ন ধরনের ইনোভেটিভ আইডিয়া আমরা জেনারেট করব। আমরা আদার কোম্পানির সাথে বিভিন্ন ধরনের অ্যাফিলিয়েট করব, কোলাবোরেশন করব, এবং আমরা চাচ্ছি যে এই সেক্টরে কিভাবে আমরা আনএমপ্লয়মেন্টটা ডে বাই ডে রিডিউস করতে পারি, ঠিক আছে? এটা হলো আমাদের লক্ষ্য। এবং রিসার্চ সেক্টরও যেন আমরা আমাদের বাংলাদেশ যেন আরো সামনের দিকে এগিয়ে যেতে পারে, ঠিক আছে? এই উদ্দেশ্য নিয়ে আমরা আলহামদুলিল্লাহ একটা কমিউনিটি বিল্ড করার চেষ্টা করতেছি। তো আপনারা যারা ইন্টারেস্টেড, ইনশাল্লাহ আমাদের 14 তারিখে কোর্সে এনরোল করে ফেলতে পারেন। আর হলো যে কোনো ধরনের কনসালটেশন, হেল্প, আপনার কোনো গাইডেন্স দরকার, ঠিক আছে, আপনি আমাদের ফেসবুক মেসেজে যদি মেসেজ করেন, আমাদের এক্সপার্টদের সাথে আমাদের সাপোর্ট টিম আপনাদের কানেক্ট করে দিবে অবশ্যই, ঠিক আছে? তো এটা নিয়ে কোনো ডাউট নাই ইনশাল্লাহ। তো সুখদেব, তুমি ফাইনালি কিছু বলতে চাইলে বলতে পারো, তারপর আমরা এন্ড করে দিব। আমি এটাই, হ্যাঁ বলেন বলেন বলেন। বিগিনার থেকে শুরু করলে আমি একটা ভালো লেভেলে পৌঁছানোর জন্য লিস্ট কত সময় আমার হাতে রাখা উচিত, যে মানে এতটুকুর মধ্যে আর কি সম্ভব? এটা এটা আসলে ডিপেন্ড করে আপনি কিভাবে আসলে টাইম দিচ্ছেন। আপনি যদি অনেক স্লোলি টাইম দেন তাহলে আপনার অনেক বেশি সময় লাগবে, বাট আপনি যদি অনেক সিনসিয়ারলি অনেক বেশি টাইম দেন এটার প্রতি, তাহলে আপনার খুব তাড়াতাড়ি আপনি বিগিনার থেকে ইন্টারমিডিয়েটে চলে যেতে পারবেন। অ্যাডভান্সে যাওয়াটা ডিফিকাল্ট, অ্যাডভান্স এত সহজ না, কারণ ওখানে আরো অনেক চিন্তা করতে হয়। তো ওইটা আসলে বিষয়, টাইমটা আসলে টাইম ম্যানেজমেন্ট আপনি কিভাবে দিচ্ছেন সেটার উপর। আচ্ছা, আচ্ছা, ইন্টারমিডিয়েট, যেমন ওই যে আপনি একজনের কথা বলছিলেন, মানে যিনি হচ্ছে আপনাদের ওখানে জব পাইছে, একটা আপুর কথা বললেন, তো উনি হচ্ছে মানে উনি কি বিগিনার থেকে শুরু করছিলেন? ওনার পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করি তাহলে একদম বিগিনার, লাইক 8-9 মাস। 8-9 মাস আর কি অনেক ভালো করে ফেলছেন উনি, তার মানে 6 মান্থেও পসিবল। পসিবল। মানে আসলে কি, আপনার কাউকে ইমপ্রেস করতে অনেক কিছু দরকার লাগে না, সত্যি কথা। আসলে আমরা মানে বিশেষ করে আমরা যারা হায়ার করি, আমরা আসলে কি দেখি জানেন? আমরা একজন ফ্রেশারের কাছ থেকে যেটা দেখি, সে আসলে কতটুকু কর্মঠ, ফোকাসড এবং কমিটেড, বুঝছেন? আপনার স্কিল গ্যাপ থাকতে পারে, কথা বুঝছেন, কিন্তু আপনি ওই স্কিল গ্যাপটা
ফিল আপ করতে পারবেন কিনা এটা আমরা জাজ করি। কথা বুঝছেন? ধরেন যে আমি আপনাকে একটা কাজ দিলাম, ধরেন যে নুয়াজ ভাই আপনি কাজটা করে নিয়ে আসেন। এখন আমি সালমান এমডি সুলতান, আমি কখনোই আপনাকে ফোর্স করব না ভাই করছেন কিনা, কিন্তু আমার মনে থাকবে আপনি আমাকে নিজে থেকে আপডেট দেন কিনা। কথা বুঝছেন? আপনি আমাকে কি করেন, নিজে থেকে আপডেট দেন কিনা। তারপর ধরেন যে আপডেট দিলেন, আমি বললাম যে না ভাই এটা হয় নাই, এই যে আপনি একটা ফিডব্যাক নেওয়া, আপনি ফিডব্যাক নিতে পারতেছেন কিনা, এটা হয় নাই, এভাবে করে নিয়ে আসেন। এখন আমি আপনাকে যে রিকোয়ারমেন্ট দিছি ওইটা ধরেন যে আপনি কখনোই করেন নাই, কখনোই মাথায় আসে নাই, মানে একটা আননোন চ্যালেঞ্জ। ওই আননোন চ্যালেঞ্জটা আপনি আসলে কিভাবে হ্যান্ডেল করতেছেন এটা আমরা দেখি। কথা বুঝছেন? তার মানে মানে বেশি কিছু লাগে না, আপনার স্কিল গ্যাপ থাকুক, ঠিক আছে, কিন্তু আমরা আপনাদের জন্য যেটা দেখি যে আপনি আসলে কতটুকু পরিশ্রম করতেছেন, চেষ্টা করতেছেন, আপনার প্যাশনের জায়গাটা কোথায়, এটা আপনাকে প্রুফ করতে হবে, এটা আপনাকে দেখাইতেই হবে। বুঝছেন? সো এটাই আর কি আমাদের সাজেশন থাকবে। আর একটা বিষয় হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং স্কিল কি এই ফিল্ডে কতটুকু কার্যকর, মানে এটা কি আসলে এই ফিল্ডে আমাকে বেনিফিট দিবে? আসলে কি কম্পিটিটিভ প্রোগ্রামিংটা হলো কন্টিনিউয়াস প্রোগ্রেস, ঠিক আছে। যেমন আমার ক্ষেত্রে চিন্তা করেন, আমি হলো সারা জীবন 4 বছর সি প্রোগ্রামিং এ কাজ করছি, বুঝছেন? তো কিন্তু আমি প্রবলেম সলভ করছি মাত্র 100টা, বুঝতে পারছেন? জি জি এখন কিন্তু আমি কিন্তু ক্যারিয়ারে খুব ভালো করছি আলহামদুলিল্লাহ, এখনো ভালো করতেছি। ধরেন যে জি আপনি আমাকে কোডিং করতে দিবেন, আমি একটা প্রবলেম সলভ করে ফেলতে পারবো, কোনো সমস্যা নাই। অথবা একজনকে আমি বলে দেবো যে এই লজিকের কারণে তোমার সমস্যা হচ্ছে। কেন করতে পারি? কারণ কি আমি আসলে আমাকে ট্রেন করছি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। আমি সি প্রোগ্রামিং কেন করছি? কারণ আমাকে অনেক লম্বা কোড লিখতে হবে, লজিক বেশি লিখতে হবে, ঠিক আছে, কোনো শর্টকাট ইমপ্লিমেন্ট করা যাবে না। তার মানে কি আমার লজিক ওখানে বিল্ড হয়ে গেছে। আর পাশাপাশি আমি কি করছি, 100টা প্রবলেম সলভ করছি। ওকে, সো আপনাদের ক্ষেত্রে যেটা করতে হবে যে লজিকটা বিল্ড করতে হবে। আপনি কম্পিটিটিভ প্রোগ্রামিং কেন করেন? লজিক বিল্ডিং এর জন্য, প্রবলেম সলভিং এর জন্য। জি আপনি যদি মনে করেন যে না, আপনি 100টা প্রবলেম সলভ করার পরে আপনি মনে করলেন যে না আমি কনফিডেন্ট, আমি পারবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু আপনি যদি জব পার্সপেক্টিভ চিন্তা করেন, বড় বড় কোম্পানি, ধরেন যে কিছু বাংলাদেশে ভালো কোম্পানিগুলো আছে, তারা হলো কোডিং টেস্ট চেক করে যে আপনি ডাটা স্ট্রাকচারটা কেমন জানেন, আপনি ফর এক্সাম্পল সার্চ অ্যালগোরিদম জানেন কিনা, শর্ট অ্যালগোরিদম জানেন কিনা, এগুলো চেক করা হয়। সেটার জন্য আমরা আপনাকে রিকমেন্ড করব যে মিনিমাম 100টা প্রবলেম সলভ করেন। আপনি ধরেন যে লিড কোড অথবা যে কোনো অনলাইন জাজ অথবা মাল্টিপল অনলাইন জাজ মিলে ধরেন যে ইজি প্রবলেম সলভ করলেন 30টা, তারপর মিডিয়াম স্কেলের প্রবলেম সলভ করেন ধরেন যে 50টা, আর ডিফিকাল্ট লেভেলের প্রবলেম সলভ করলেন 20টা, তাহলে কয়টা হলো? টোটাল 100টা। মিনিমাম 100টা করেন। যেমন আমরা কয়েকদিন আগে রকমারি.com এর HR ভাইয়ের সাথে, তানজিম ভাইয়ের সাথে আমরা ওয়ার্কশপ করছিলাম। সো সেম কোশ্চেনটা আমি করছিলাম যে মিনিমাম কতটা প্রবলেম থাকলে আপনারা করেন, শর্ট লিস্ট করেন। উনি বলছে যে আমাদের কোম্পানিতে যখন আমরা হায়ার করি, সিভি শর্ট লিস্ট করি, আমরা দেখি মিনিমাম 100 এর কাছাকাছি আছে কিনা। বুঝতে পারছেন? যেহেতু ওনারাই এটা করতেছে, তার মানে কি ধরে নেন যে মোস্ট অফ দ্য কোম্পানি এটা করে, যারা আসলে কোডিং টেস্টটা নেয়। আবার দেখেন আমাদের ক্ষেত্রে আমরা নেই না, আমরা জাস্ট বেসিকটা দেখি, ঠিক আছে, আমরা বেসিকটা দেখি। সো এটা হলো কোম্পানির স্ট্রাকচার, বাট আমি রিকমেন্ড করবো মিনিমাম 100টা করেন, ঠিক আছে। ওকে, জি ধন্যবাদ। কোনো কিছু থাকলে আমরা ক্লোজ করতে পারি ইনশাল্লাহ। তুমি বিদায় নিতে পারো সবার উদ্দেশ্যে। জি জি ভাই, আমি এটাই বলবো যে আপনারা যারা জয়েন করবেন তারা হচ্ছে চেষ্টা করবেন যে আসলে প্রত্যেকটা সবগুলা ক্লাসে আসলে জয়েন করতে, এবং রেকর্ডিং দেখে আসলে কোনো কিছু মানে অত পারফেক্টলি শেখা যায় না। রিয়েল টাইম ক্লাস জয়েন করে হচ্ছে যেভাবে শিখতে পারবেন, রেকর্ডিং আসলে ওভাবে মনও বসবে না বা হচ্ছে হয়তো সময় পাবেন না। সো রিয়েল টাইম ক্লাসটা প্রত্যেকদিন হচ্ছে জয়েন করবেন, এটাই বলবো। আর হচ্ছে 14 তারিখ আপনার সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন অনেকেরই ডেঙ্গু হচ্ছে, মশারি টাঙায় ঘুমাবেন,
স্প্রে দিবেন। বাসায় যদি ছোট বাচ্চা থাকে তাদেরকে একটু বেশি কেয়ার করবেন, যারা বৃদ্ধ বাবা থাকে মা থাকে তাদেরকে বেশি কেয়ার করবেন। ওকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।